আচ্ছা, চলো আমরা ক্লাসটা স্টার্ট করি। লাস্ট ক্লাসে আমরা ডেটা কানেকশন করেছিলাম। একটা শীটের সঙ্গে আরেকটা শীটকে কি করে আমরা ডেটাকে লিঙ্ক আপ করব সেটা আমরা ডিসকাস করেছিলাম। সেই অবধি আমরা আগের দিনে লাস্ট ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম। আজকে দেখো, আমরা যেটাকে বলবি এটাকে আমরা বলি হচ্ছে 3D রেফারেন্সিং। এই 3D রেফারেন্সিং ব্যাপারটা অ্যাকচুয়ালি কি? ইন বিটুইন এক্সেল শিটস অর অল অ্যারাউন্ড এক্সেল শিটস বলতে পারো, আমরা ডেটাকে কানেক্ট করি এবং ডেটাকে আমরা রেফার করে আমরা একটা ক্যালকুলেটিভ বা একটা সামারি বা জিস্কেট তৈরি করতে পারি। এবার যেহেতু এটা অ্যাক্রস মাল্টিপল শিটস এই রেফারেন্সিংটাকে আমরা ইউজ করতে পারি, সেই কারণের জন্য আমরা এই রেফারেন্সিংটাকে বলি হচ্ছে 3D রেফারেন্সিং। যেরকম একটা 3 ডাইমেনশনাল মানে তুমি সমস্ত ডাইরেকশনে মুভ করতে পারো, আমরা অ্যাজ ইট মনে করো এটা যে কোনো শিটের সঙ্গে যে কোনো ডেটাকে আমরা কানেক্ট করতে পারি। কিরকম ভাবে করতে পারি দেখো, আমাদের কাছে কলকাতা, দিল্লি, মুম্বাই আর হায়দ্রাবাদ এই 4টে ডিফারেন্ট আমার তোমার সিটির কিছু ডেটা রয়েছে। আমাকে কি করতে বলেছে, আমাকে ক্যালকুলেট করতে বলেছে যে এই যে আমার টোটাল বলে যে একটা শিট বানানো রয়েছে, এই টোটাল সেলসের মধ্যে জানুয়ারি মান্থের আন্ডারে এই কলকাতা, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ এই 4টে ডিফারেন্ট সিটির জানুয়ারির টোটাল সামড আপ ভ্যালু। তার মানে কলকাতার জানুয়ারিতে আমার এখানে দেখো তোমার সেলস দেখাচ্ছে 5512। যখন আমরা দিল্লির কেসে যাচ্ছি এখানে দেখাচ্ছে 8288। তাহলে এই ডেটাগুলোকে অ্যাড করে আমাকে টোটাল সেলসের মধ্যে রাখতে হবে এবং এটা করতে হবে ফর অল দোজ মান্থস। ঠিক একই রকম ভাবে যে কলকাতা, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ এই 4টে সিটির জানুয়ারি মান্থের অ্যাভারেজ সেল কত হয়েছে তার একটা লিস্ট আপ করে সেটাকে আমাকে কন্টিনিউ করতে হবে আপ টু ডিসেম্বর। তাহলে পরে আমরা কিভাবে এটাকে করব, আমরা আগের দিনকে লিঙ্ক করেছিলাম ডেটাকে, কিন্তু আগের দিন আমরা কোনো অ্যাড করিনি বা তার কোনো অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করিনি। এবারে আমাদেরকে বলছে শুধুমাত্র লিঙ্ক করলে হবে না, ওই ডেটাকে রেফার করে তুমি এই আউটকামটা বের করো। তাহলে পরে আমরা কিভাবে ক্যালকুলেশনটা করব দেখো, যেহেতু আমাকে এখানে টোটাল সেলস ক্যালকুলেট করতে বলেছে, সেই জন্য টোটাল সেলস মানে কি সামেশন। তাহলে আমার কাছে অটোমেটিক্যালি সাম ফাংশন এখানে অ্যাপ্লাই করতে হবে। সেটা তুমি একটা সিঙ্গেল কলামে করো বা একটা রেঞ্জ অফ ডেটার জন্য করো বা অ্যাক্রস ডিফারেন্ট ওয়ার্কশিটস করো, সাম ফাংশন আমি এখানে অ্যাপ্লাই করলাম। এবার সাম ফাংশনে আমরা কি জানি, আইদার আমাকে একটা ডেটা রেঞ্জ দিতে হবে, বা যদি রেঞ্জটা কন্টিনিউয়াস না থাকে তাহলে আমাদের কমা কমা দিয়ে 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 সেই সেলগুলোকে চুজ করতে হবে যাদেরকে আমরা অ্যাড করব বা যে ভ্যালুগুলোকে আমরা অ্যাড করব। তাহলে এখানে আমি ভ্যালু কাকে অ্যাড করব দেখো, আমি সামের পর আমার এই শিটে কিছু অ্যাড করার কিছু নেই। আমাকে কি করতে হবে, এই যে 4টে ডিফারেন্ট শিট নেম দেখতে পাচ্ছ কলকাতা, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, প্রত্যেকটা শিটে জানুয়ারি মান্থে যা ডেটা আছে সেটাকে আমাকে অ্যাড করতে হবে। তাহলে আমি কি করছি, এখানে আমার সাম ফাংশন রয়েছে, আমি ট্যাব প্রেস করেছি মানে ব্র্যাকেট ওপেন হয়েছে। এইবার আমি প্রথমে কলকাতা আমার ফার্স্ট শিটে ক্লিক করলাম। যেই মোমেন্টে কলকাতাতে ক্লিক করলাম আমরা চলে আসি ফর্মুলা বারে। ফর্মুলা বারে তুমি কি দেখতে পাচ্ছ, সামেশন, সাম ফাংশন, ব্র্যাকেট ওপেন, কোল। কোল কেন, কোল হচ্ছে আমার এই প্রথম শিটের নেম। তুমি যা নাম দেবে আমি বলেছি তাই তোমার এখানে লিঙ্ক আপ হিসাবে দেখাবে। তাহলে আমি এখানে কোল রেখেছি, কলকাতা শর্ট ফর্ম, সেই জন্য কেও এল শো করছে। এক্সক্লামেটারি মার্কস রয়েছে, তার মানে এটা একটা ডিফারেন্ট শিট। এবার এই শিটের মধ্যে কোন ভ্যালুটা আমি নেব, চুজ করব হচ্ছে এই 5512। এবার দেখো এই 5512 সেল রেফারেন্সিং কত হবে, সি কলাম 7th রো। তাহলে আমি যেই মোমেন্ট এখানে ক্লিক করব দেখো চলে এলো কোল। কোল নামের যে এক্সেল শিটটা, সেই শিটে C7 সেলের যা ভ্যালু সেটাকে ও কানেক্ট করলো। এবার ঠিক একই রকম ভাবে কলকাতার পর নেক্সট কি আছে, দিল্লি, তারপর মুম্বাই, তারপর হায়দ্রাবাদ।
প্রত্যেকের জানুয়ারি মান্থের সেলস ডেটাকে আমাকে অ্যাড করতে হবে। তাহলে আমি কি করব? আমি যদি এবারে এই কোলের পর যদি এটাতে আমি দিল্লির মানে ডিইএল এ যদি ক্লিক করি, তাহলে অটোমেটিক্যালি আমরা কি দেখতে পাবো, কোল নামটা চেঞ্জ হয়ে গেছে। দেখো যে মোমেন্ট আমি এখানে ক্লিক করলাম, আসো এ দেখো কোলটা নেই, তার মানে সেকেন্ড শিটে আমি চলে গেছি, কলকাতার ডেটাটা বেরিয়ে গেল। তাহলে তো হবে না, তাহলে কি করব, আমি আবার ফার্স্ট শিটটাতে ক্লিক করছি যাতে করে কলকাতা শিটের C7 সেলটা নিল। এরপর একটা কমা প্রেস করো। যেই মোমেন্টে কমা দেবে, ফার্স্ট শিট তোমার একটা ডেটা নিয়ে নিল। এবার তোমায় আসতে হবে সেকেন্ড শিট। এবার দিল্লির এই শিটে ক্লিক করো। তাহলে এই শিটের নেম হচ্ছে ডিইএল এক্সক্লামেটারি মার্কস। এবারে তারপর কি, এরও ঠিক সেম C7 সেল, কমা। তাহলে এবারে সেকেন্ড শিটের C7 সেলের ভ্যালু সামেশন ফাংশনের মধ্যে চলে গেল। এবারে হচ্ছে থার্ড মুম্বাই, তাহলে দেখো MUM চলে এলো, ঠিক একই C7, কমা। তাহলে থার্ড শিটে C7 এর ভ্যালু সামেশন ফাংশনের মধ্যে গেল। লাস্ট শিট হচ্ছে হায়দ্রাবাদ, তাহলে হায়দ্রাবাদ নিলাম, দেখো HYD চলে এসছে, C7 নিলাম, ব্র্যাকেট ক্লোজ করলাম। করে যেই মোমেন্টে আমি এন্টার প্রেস করব, আমি চলে যাব লাস্ট পেজে, এবং সেখানে আমি দেখতে পাবো এই চারটে ভ্যালু অ্যাড হবার পর যে রেজাল্টটা পাওয়া যাবে সেই রেজাল্টটা ওখানে শো করছে। আমি এন্টার প্রেস করলাম, এই দেখো জানুয়ারি মান্থে টোটাল সেলস অ্যাক্রস কলকাতা, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ এখানে শো করছে 26,599। এটা ডায়নামিক। তুমি যদি কোনো ডেটা চেঞ্জ করো, ধরো আমি কলকাতাতে এই ডেটাটা চেঞ্জ করে আমি সে 5512 কে করে দিলাম 6512, তাহলে যেই মোমেন্টে আমি 6512 এন্টার প্রেস করব, চলে আসো টোটাল সেলসে, আগেরটা ছিল 26599, এবার দেখো হয়ে গেল 27599। তার মানে আগের বারের মতন কালকের মতন সোর্স ডেটা যখনই আমি চেঞ্জ করছি, অটোমেটিক্যালি আমার এই ফাইনাল রেজাল্টও কিন্তু চেঞ্জ করছে। তার মানে কি, আমি প্রত্যেকটা শিটকে সামেশন ফাংশনের মধ্যে দিয়ে রেফার করে পার্টিকুলার একটা সেলকে কানেক্ট করে রেখেছি, যেখানে সামেশন ফাংশনটা ওই সেলগুলোর ভ্যালুকে অ্যাড করে আমাকে টোটাল সেলস এই ভ্যালুটা প্রেজেন্ট করছে। এইটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা আগে বলো। সবাই বুঝতে পারলে কিভাবে সামেশন ফাংশন অ্যাপ্লাই করে হ্যাঁ স্যার। ভেরিয়াস শিটের মধ্যে আমি পার্টিকুলার একটা সেলের ভ্যালুগুলোকে অ্যাড করলাম। বাকি স্টুডেন্টরা বুঝতে পেরেছো? মেয়েরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, এইবারে ফেব্রুয়ারি মান্থটাতে আসি। এবার তোমাদের একটা শর্টকাট দেখাবো। প্রত্যেকবার ওই একটা একটা করে শিটের মধ্যে ক্লিক করে 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 তো করাটা, যদি আমার কাছে এখানে আমি দেখতে পাচ্ছি আমার এখানে 4টে শিট রয়েছে, এরকম যদি শিটের নাম্বার থাকে সে 20টা, তাহলে প্রত্যেকটা শিট ওপেন করতে হবে, একবার করে ক্লিক করতে হবে, আবার ওপেন করতে হবে, একবার করে ক্লিক করতে হবে। এই জায়গা থেকে বাঁচার আমাদের শর্টকাট প্রসেসটা কি? শর্টকাট প্রসেস হচ্ছে আবার সামেশন ফাংশন, সাম ফাংশন, ব্র্যাকেট ওপেন করলাম। এইবারে প্রথমে এসো কলকাতাতে, ফার্স্ট শিটে এসো। এবার আমাকে অ্যাড করতে বলছে ফেব্রুয়ারি মান্থের ভ্যালু, তাহলে ফেব্রুয়ারি মান্থটা আমি ক্লিক করলাম। এই ফেব্রুয়ারি মান্থ মানে হচ্ছে এবার এক্স তোমার সেলের তোমার অ্যাড্রেস C7 থেকে চেঞ্জ হয়ে হলো C8। এ দেখো কোল শিট C8। এবার আগের বারের মতন ইন্ডিভিজুয়াল কমা কমা দিয়ে প্রত্যেকটা শিটে আমরা যাব না। কি করব, কিবোর্ড থেকে শিফট কিটা প্রেস করে রাখবো, রেখে এই কলকাতার পরে যে লাস্ট যে শিটটা মানে টোটাল সেলস এর আগের যে শিট, যে 4টে সিটির ডেটাকে আমি অ্যাড করছি, সেই 4টে শিটের ফোর্থ যে শিটটা শিফট প্রেস করে রেখে, শিফট কিন্তু ধরে রাখতে হবে, কিবোর্ড থেকে শিফট প্রেস করে রেখে আমি HYD তে যেই ক্লিক করলাম, দেখো সব কটা দেখো হাইলাইটেড হয়েছে। তার মানে কি, সব কটা সেল, সরি সব কটা ওয়ার্কশিট ও কানেক্ট করেছে। এইবার আমরা ফর্মুলাতে ব্যাক করে যাই, দেখি ফর্মুলাটার কি চেঞ্জেস হয়েছে। চলে আসো। এইবার দেখো কি দেখতে পাচ্ছ, আগের বারে কি ছিল, কোল এক্সক্লামেটারি মার্ক C7, কমা দিল্লির এক্সক্লামেটারি মার্কস C7, কমা মুম্বাই এক্সক্লামেটারি মার্ক C7। এই জায়গাটা ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো কোল কোলন HYD, তার মানে
তুমি এক্সেলকে শর্টকাট দিয়ে বলে দিলে কলকাতা মানে কোল যে শীটের নাম সেইখান থেকে শুরু করে HYD এই শীটের মধ্যে এই দুটো শীটের মাঝখানে যতগুলো শীট আছে সবকটা শীটের C8 এর ভ্যালুকে তুমি অ্যাড করো। তাহলে এরকম ভাবে আমরা যদি করি তাহলে আমার ক্ষেত্রে কি হচ্ছে, কমা দিয়ে প্রত্যেকটা শীটের মধ্যে গিয়ে গিয়ে পার্টিকুলারলি ওই সেলটাকে কিন্তু আমাকে সিলেক্ট করতে হবে না। তাহলে যেই মোমেন্টে আমি এবার এখানে ব্র্যাকেট ক্লোজ করব, আমার ফর্মুলা ডান। এবার আমি এন্টার প্রেস করি, যেই প্রেস করলাম এ দেখো ফেব্রুয়ারি মান্থে তুমি সামেশন ভ্যালুটা পেয়ে গেলে, তার তোমার চারটে সেলস রিপোর্টের অ্যাডেড ভ্যালু যেটা। আমি আরেকবার দেখাচ্ছি। তাহলে মার্চে কি করব, সাম ফাংশন ব্র্যাকেট ওপেন, ব্র্যাকেট ওপেনের পর ফার্স্ট শিটে আমাকে যেতেই হবে, ফার্স্ট শিটে যাব। এবারে আমি মার্চ নিলাম, তার মানে এবার C9। এবার আমি কি করব, আমার এই কিবোর্ডের মধ্যে থেকে শিফট বাটনটা প্রেস করে রাখবো। এই শিফট বাটনটাকে প্রেস করে রেখে আমি HYD তে ক্লিক করব। যেই মোমেন্ট আমি HYD তে ক্লিক করলাম আমার চারটে শিট দেখো হাইলাইটেড হয়ে গেল। আবার ব্যাক করে এসো, এ দেখো কোল টু HYD, রেঞ্জটা সিলেক্টেড, এতগুলো ওয়ার্কশিটকে নিতে হবে এবং প্রত্যেকটা ওয়ার্কশিটের C9 সেলটাকে নিতে হবে। ব্র্যাকেট ক্লোজ, এন্টার প্রেস করো, দেখো চলে এলো মার্চ মাসের আমার ভ্যালু। তাহলে এই যে শর্টকাট প্রসেসটা, এটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ক্লিয়ার তো সবার কাছে? আচ্ছা, হ্যাঁ স্যার। মেয়েরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবারে কি করব, বারবার বারবার করে আর করব না। তোমাদের শিখিয়েছিলাম এইটা হচ্ছে অটোফিল হ্যান্ডেল। তাহলে এই অটোফিল হ্যান্ডেলটাকে ধরবো, ধরে ড্র্যাগ করে ডিসেম্বর অব্দি টেনে দাও। তাহলে একই ফর্মুলা দেখো অ্যাপ্লিকেবল হয়ে গেল। এবার টোটালটা তোমাকে করতে হবে। টোটাল কি করবে, তাহলে আমরা আবার এখানে সাম ফাংশন অ্যাপ্লাই করি। সাম ফাংশন অ্যাপ্লাই করার পর ফার্স্ট শিটে আসি, টোটাল নিলাম, শিফট প্রেস করলাম, হায়দ্রাবাদ হয়ে গেল, রেঞ্জ পেয়ে গেছি, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এ দেখো টোটাল আমার সেলস ভ্যালু। অ্যাভারেজের কেসেও এক্স্যাক্টলি সেম। তাহলে এবার কি করব, আমার ফাংশনটা হচ্ছে অ্যাভারেজ। ফার্স্ট ফাংশন দেখো এই যে অ্যাভারেজ, তোমার ট্যাব প্রেস করলাম, ব্র্যাকেট ওপেন হলো। ঠিক একই রকম ভাবে ফার্স্ট শিট C7 শর্টকাট জেনে গেছি। তারপর কি করব, কিবোর্ডে শিফট প্রেস করে রাখবো, লাস্ট শিট HYD পেয়ে গেলাম C7, ব্র্যাকেট ক্লোজ। তার মানে আমি এক্সেলকে বললাম KOL শিট থেকে HYD শিটের মধ্যে C7 সেলে যতগুলো ভ্যালু তুমি পাবে তাদের সবার অ্যাভারেজ ভ্যালু ক্যালকুলেট করো, এন্টার প্রেস করো, এই হচ্ছে তোমার অ্যাভারেজ ভ্যালু। অটোফিল হ্যান্ডেলটা ধরো, ধরে ড্র্যাগ করে দাও, তাহলে দেখো প্রত্যেকটা মান্থের তুমি অ্যাভারেজ ভ্যালু পেয়ে গেলে। এবার এবার ফাইনাল অ্যাভারেজ ভ্যালু। তাহলে ফাইনাল অ্যাভারেজ ভ্যালু কি হবে, আবার আগের বারের মতন অ্যাভারেজ নিলাম। এবারে ফার্স্ট শিট সেল, শিফট প্রেস করলাম কিবোর্ডে, লাস্ট শিট, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। এ দেখো তাহলে 79,878 হচ্ছে টোটাল অ্যাভারেজ সেলস ওভার দোজ 4 সিটিজ। আর এগুলো হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা মান্থের অ্যাভারেজ সেলের রিপোর্ট। আর এই ভ্যালুটা হচ্ছে প্রত্যেকটা মান্থ ওয়াইজ কতটা টোটাল সেল হয়েছে ওই চারটে সিটি নিয়ে। তাহলে এই 3D রেফারেন্সিং এর ব্যাপারটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পারলে? হ্যাঁ স্যার। বাকিরা সবাই বুঝেছো? মেয়েরা সবাই বুঝেছো তো? আচ্ছা, এটা হলো একটা পার্ট, এটাকে এবার ক্লোজ করে দাও। এবার নেক্সট আমি তোমাদের আরেকটা জিনিস শেখাই। এবারে দেখো আমার কাছে এইরকম কিছু ডেটা দেওয়া রয়েছে।
আচ্ছা, এবারে প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেমটা হচ্ছে ধরো আমি এরকম পরপর পরপর অনেকগুলো শিট দেখতে পাচ্ছি। আমার কাছে এমন একটা ধরো এক্সেল ওয়ার্কবুক দেওয়া হয়েছে, যাতে এখানে তো আমার কটা শিট, এখানে আমার হচ্ছে তিনটে তিনটে, ছটা, একটা, সাতটা। ধরো আমার কাছে একটা ওয়ার্কবুক দেওয়া হয়েছে যার মধ্যে সাপোজ 30টা বা 32টা বা 35টা ওয়ার্কশিট আছে। তাহলে 35 ওয়ার্কশিটস তো তুমি এই রিজিয়নের মধ্যে পাবে না। তাহলে তখন তো তোমার এখানে স্ক্রল বার আসবে, তোমাকে স্ক্রল করে 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 যেতে হবে। তাহলে আমার কাছে যদি একটা টেবিল অফ কন্টেন্ট থাকে, যে টেবিল অফ কন্টেন্টের মধ্যে প্রত্যেকটা শিটের একটা লিংক থাকবে, যে লিংকে ক্লিক করলে ওই শিটটা ডাইরেক্ট গিয়ে ওপেন হবে, আমাকে অন্য কোনো শিটকে স্ক্রল করে ওই শিটে যেতে হবে না। এইটাকে বলা হয় ইনসার্টিং হাইপার লিঙ্কস টু ওয়ার্কশিটস। তার মানে প্রত্যেকটা ওয়ার্কশিটের সাথে একটা হাইপার লিঙ্ক আমরা কানেক্ট করব। কিরকম ভাবে কানেক্ট করব? দেখো, আমি এখানে একটা টেবিল অফ কন্টেন্টের একটা সিম্পল জিনিস ক্রিয়েট করে রেখেছি। আমার প্রত্যেকটা শিটের যা নাম, কলকাতা, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, টোটাল সেলস, অ্যাভারেজ সেলস, আমি সেরকম ভাবে রোর নেমিং করে রেখেছি। এইখানে আমাকে লিংক দিতে হবে, যে লিংকের মধ্যে ঠিক যেরকম তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে তোমাদের কোনো বন্ধু বান্ধব যদি কিছু পাঠায়, বা ধরো তোমাদের স্যার ম্যাডামরা কোনো একটা ভিডিও আপলোড করে তার যে লিঙ্ক পোস্ট করছেন, আমি যেরকম তোমাদের ফেসবুকের লিঙ্ক পোস্ট করছি, যেখানে তোমরা ক্লিক করলে ওই পার্টিকুলার ভিডিওটা ওপেন হচ্ছে, সেই সমস্ত রকম একটা ঘটনা এখানে আমাকে ঘটাতে হবে। তাহলে কি করে করব? দেখো, হাইপার লিঙ্কে ইনসার্ট করার তিনটে ওয়ে আছে। কি কি ওয়ে রয়েছে? তুমি যে সেলের মধ্যে হাইপার লিঙ্কে ইনসার্ট করতে চাইবে, সেই সেলের মধ্যে ক্লিক করো। সেই সেলে ক্লিক করার পর চলে আসো আমাদের রিবনে। রিবনের মধ্যে ইনসার্ট ট্যাবে যদি ক্লিক করো, তাহলে এই ইনসার্ট ট্যাব থেকে দেখো, আমরা যদি এই সাইডে আসি, দেখো লিঙ্ক বলে একটা অপশন পাচ্ছ। এই লিঙ্কটার নাম এটাই হচ্ছে আমাদের হাইপার লিঙ্ক ইনসার্ট করার একটা টুল। এইভাবে তুমি করতে পারো, এটা একটা ওয়ে। আর একটা ওয়ে কি, তুমি এই যে সেলটা সিলেক্ট করেছো সেই সেলের উপর যদি রাইট ক্লিক করো, তাহলে দেখো এইখানে একটা অপশন রয়েছে লিংক বলে। এই লিংক অপশানে যদি ক্লিক করো, ওই রিবন থেকে তুমি ইনসার্টে গিয়ে লিংকে ক্লিক করলে যা পাবে, এখান থেকেও এক্স্যাক্টলি সেম জিনিস পাবে। আর আরেকটা ওয়ে কি, শর্টকাট কি। শর্টকাট কি? শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল কে। এটাই হচ্ছে আমার ইনসার্ট লিঙ্কের। এইরকম কন্ট্রোল কে অ্যাপ্লাই করলে আমার এইরকম একটা তোমার উইন্ডো ওপেন হবে, যে উইন্ডো থেকে আমরা লিঙ্ক গুলোকে ক্রিয়েট করব। সেটা তুমি রাইট ক্লিক করে লিঙ্কে ক্লিক করলেও এটা পাবে, হোম তোমার আমাদের রিবনে গিয়ে তোমার ইনসার্ট ট্যাবের আন্ডারে লিঙ্কে ক্লিক করলেও এক্স্যাক্টলি এইটাই পাবে। শর্টকাট হচ্ছে কন্ট্রোল কি, সরি, তোমার কন্ট্রোল কে, এটা মনে রাখবে। শর্টকাট কি টু ইনসার্ট হাইপার লিঙ্ক হচ্ছে কন্ট্রোল কে, কিবোর্ড থেকে। এইবার এই জায়গাটা ভালো করে দেখো, আমাদের এই ডকুমেন্টের মধ্যেই আমরা প্লেস করব। তাই জন্য আমি কি করছি, আমি প্লেস ইন দিস ডকুমেন্টে ক্লিক করলাম। এবার যেই মোমেন্টে প্লেস ইন দিস ডকুমেন্টসে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে দেখো সেল রেফারেন্স হিসাবে আমার কি কি নাম দেখাচ্ছে, টেবিল, কলকাতা, দিল্লি, মুম্বাই, হায়দ্রাবাদ, টোটাল সেলস, অ্যাভারেজ সেলস। এই নামগুলো কিসের নাম? এই নামগুলো হচ্ছে প্রত্যেকটা ওয়ার্কশিটের নাম। যে নামে আমি ওয়ার্কশিট গুলোকে সেভ করে রাখবো, সেই নামগুলো এখানে এইরকম ভাবে লিস্টের ফর্মে থাকবে এবং এক্স্যাক্টলি এই অর্ডারে থাকবে। যদি আমার মুম্বাই আগে হতো, কলকাতা পরে হতো, তাহলে মুম্বাই আগে আসতো, কলকাতা পরে আসতো। এটা কিন্তু কোনো অ্যালফাবেটিক্যাল ব্যাপার নয়। এটা হচ্ছে তোমার শিটগুলো যে অর্ডারে আছে, এক্স্যাক্টলি সেম অর্ডারে এই জায়গাটাতে তুমি লিস্টটা পাবে। এবার আমি প্রথমে কি চাইছি, কলকাতা শিটটাকে লিঙ্ক করাতে চাইছি। খুব ভালো কথা, তাহলে আমি এখানে কলকাতাকে সিলেক্ট করলাম। এবারে
কি ডিসপ্লে করবে? আমি যদি কোনো কিছু না করি তাহলে বাই ডিফল্ট এক্সেল একটা এরকম দেখো কলকাতা কোলন দিয়ে A1 বলে একটা নাম দিয়েছে। আমার এ নামটা পছন্দ নয়, আমি এটাকে বাদ দিয়ে দিই। দিয়ে আমি লিখছি ধরো ক্লিক টু গো টু কলকাতা সেলস, কলকাতা সেলস রিপোর্ট। এটা আমার এই টেক্সটটা থাকবে। ঠিক যেরকম দেখবে আমরা যদি কোনো একটা পার্টিকুলার কোনো ওয়েবসাইটে যদি ইউআরএলটা নিয়ে পেস্ট করি, অনেক সময় দেখবে সেই ইউআরএল এর যদি কোনো একটা স্ক্রিন নেম দেওয়া থাকে, তাহলে তুমি ওই HTTPS করে তুমি যেটা লিঙ্কটা দেখতে পাও সেটা না পেয়ে ওইটার করেসপন্ডিং নামটা দেখতে পাবে। এখানেও এক্স্যাক্টলি তাই হবে। তুমি কি টেক্সট ডিসপ্লে করাতে চাইছো, তুমি যা লিখবে, তুমি যদি এখানে ABCD লেখো ABCD দেখাবে, তুমি যদি 1 2 3 4 লেখো 1 2 3 4 দেখাবে, যা তুমি লিখবে সেটাইও দেখাবে। তাহলে আমরা কি করব, আমরা একটা রেলিভেন্ট নাম দেব, যে নামটার সঙ্গে আমাদের শীটটার যা ডেটা আছে সেই ডেটাটা যেন তোমার প্যারিটি থাকে। আমি কলকাতা সেলস রিপোর্ট দিলাম। এইবার এখানে দেখো স্ক্রিন টিপ বলে একটা অপশন রয়েছে। আমি এই স্ক্রিন টিপটা প্রথমে তোমাদের দেখাচ্ছি না, কেন দেখাচ্ছি না বুঝি। এইটা হয়ে গেল টাইপ দ্য সেল রেফারেন্স, তার মানে তুমি যখন ওই লিঙ্কে ক্লিক করবে ওই শীটের কোন সেলটাতে তোমার কার্সারটা বাই ডিফল্ট থাকবে। এটা A1 কোন সেল? A1 হচ্ছে যে কোনো একটা শীটের প্রথম সেল, তাই জন্য বাই ডিফল্ট এটা A1 থাকে। তুমি যদি এটাকে A1টাকে চেঞ্জ করে A5 করো, তাহলে লিঙ্কে ক্লিক করলে যখন কলকাতার শীটটা ওপেন হবে তখন তোমার A5 এর যে সেলটা সেই সেলটা ওখানে হাইলাইটেড হয়ে থাকবে, এছাড়া আর কিছু নয়। ওটা বেসিক্যালি কোন সেলটা অ্যাক্টিভ থাকবে সেটা দেখানো। বাই ডিফল্ট এটা A1ই থাক। আমি এখানে ওকে প্রেস করলাম। যেই মোমেন্টে ওকে প্রেস করলাম দেখতে পাচ্ছ ঠিক যেরকম ভাবে আমাদের একটা লিঙ্ক থাকে সেরকম কি লেখা রয়েছে, ক্লিক টু গো টু কলকাতা সেলস রিপোর্ট। ভালো করে দেখো, আমি কার্সারটাকে যখন এই জায়গাতে মুভ করাচ্ছি কার্সারের নেচারটা আমাদের নর্মাল এক্সেলে যেরকম কার্সার ছিল সেরকম। এইবার কার্সারটাকে আমি নিয়ে যাচ্ছি লিঙ্কের উপর। যেই মোমেন্টে তুমি লিঙ্কের উপর নিয়ে গেলে সঙ্গে সঙ্গে দেখো এইখানে একটা লিঙ্কের এন্টায়ার অ্যাড্রেস শো করছে। তাহলে এক্ষেত্রে আমি কি করব? এক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, এই যে বড় নামটা রয়েছে এই নামটাকে আমাকে ছোট একটা কিছু রেলিভেন্ট নাম দিতে হবে। ওইটা যে স্ক্রিন টিপ তোমাদের পরে দেখাবো বললাম, সেই স্ক্রিন টিপটা বাই ডিফল্ট তোমার এরকম একটা অ্যাড্রেস দেবে, এত বড় একটা অ্যাড্রেস দেবে। আমার এত বড় অ্যাড্রেসের কোনো দরকার নেই, ছেড়ে দাও। এবার আমি এর উপরে দেখো, যেই মোমেন্টে আমি এর উপর নিয়ে যাচ্ছি কার্সারটা দেখো হ্যান্ডে কনভার্টেড হলো। ক্লিক করো, যেই মোমেন্টে ক্লিক করলে এ দেখো এক্সেলের শিটটা ওপেন হলো, আর এই দেখো A1 সেলটা সিলেক্টেড হয়ে রইল। তাহলে আমরা কোন রকম এই নিচে গিয়ে তার পাশের শিটে ক্লিক করে সেই ওয়ার্কশিটকে কিন্তু কিচ্ছু করলাম না। আমি জাস্ট এই টেবিল অফ কন্টেন্ট থেকে এর উপরে যেই মোমেন্টে আমি ক্লিক করব সঙ্গে সঙ্গে আমার এই পার্টিকুলার শিটটাতে আমি ডাইরেক্টেড হব। ঠিক যেরকম ভাবে তোমরা লিঙ্কে ক্লিক করলে ওই পার্টিকুলার ওয়েব পেজে ডাইরেক্টেড হও। আমি আরেকবার তোমাদের দেখাই কিভাবে করবে। ধরো এবার দিল্লির জন্য আমি করব। আমি কি করব, এই সেলটাকে ক্লিক করলাম, অ্যাক্টিভ করলাম, সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে Ctrl+K। এইবার আমাকে নিতে হবে কোনটা, সেকেন্ড শিটের নেম দিল্লি নিলাম। এবার এইখানে এটাকে আমি চেঞ্জ করব। আমি কি বলবো, ক্লিক টু গো টু দিল্লি সেলস রিপোর্ট। এইবার স্ক্রিন টিপটায় আমি ওই বড় যে হাইপার লিঙ্ক অ্যাড্রেসটা দেখাচ্ছিল সেটাকে ছোট করব। তাহলে আমি এখানে কি লিখব, সিলেক্ট টু গো টু দিল্লি সেলস রিপোর্ট শিট, এই নামটা দিলাম।
ওকে প্রেস করলাম, ওকে প্রেস করলাম। দেখো ক্লিক টু গো টু দিল্লি সেলস রিপোর্ট আছে। এইবার যেই মোমেন্টে আমি এর উপরে কার্সারটা নিয়ে যাব, ওই যে বড় দেখো কলকাতাতে নিয়ে গেলে পরে কলকাতাতে যেহেতু আমি স্ক্রিন টিপটা চেঞ্জ করিনি, এত বড় একটা দেখো হাইপার লিঙ্ক দেখাচ্ছিল। কিন্তু আমি যেহেতু দিল্লির কেসে এটাকে চেঞ্জ করে দিয়েছি স্ক্রিন টিপ, সেখানে দেখো আমি যেটা দিয়েছি সেটাই তোমাকে এখানে দেখাচ্ছি, সিলেক্ট টু গো টু দিল্লি সেলস রিপোর্ট শিট। এবার দেখো দিল্লি সেলস রিপোর্ট শিটটা কোথায় আছে, সেকেন্ড শিট। তাহলে আমি যেই মোমেন্টে এর উপরে ক্লিক করব, ইনস্ট্যান্টলি দেখো দিল্লি শিটে চলে এসছে। এইটাকে আমরা বলছি হচ্ছে ইনসার্টিং হাইপার লিঙ্ক, যেখানে হাইপার লিঙ্কটা কাকে কানেক্ট করছে, ওই পার্টিকুলার শিটটাকে। ক্লিয়ার হলো কিনা বলো, সবাই বুঝতে পারলে? আমি আরেকবার দেখাচ্ছি, দেখো এবার ধরো মুম্বাই এর জন্য করব। মুম্বাই এর সেলটা নিলাম, স্টেপ গুলো ভালো করে মনে রাখো। কন্ট্রোল কে প্রেস করাতে হাইপার লিঙ্ক ইনসারশনের এই উইন্ডোটা এলো। এবার আমি নেব মুম্বাই। এখানে কি লিখবো, একই কথা, ক্লিক টু গো টু মুম্বাই সেলস রিপোর্ট। স্ক্রিন টিপে কি লিখবো, সিলেক্ট টু গো টু মুম্বাই সেলস রিপোর্ট শিট। ওকে প্রেস করলাম, ওকে প্রেস করলাম। এ দেখো থার্ডটা চলে এলো। যেই মোমেন্টে তুমি নিয়ে যাবে, এ দেখো সিলেক্ট টু গো টু মুম্বাই সেলস রিপোর্ট শিট। তাহলে আমি যেই মোমেন্টে ক্লিক করব, এ দেখো মুম্বাই এর শিটে আমরা ডাইরেক্টলি চলে গেলাম। তাহলে বলো এই হাইপার লিঙ্ক ইনসারশনের ব্যাপারটা তোমাদের ক্লিয়ার হলো কিনা বলো, সবাই কি বুঝতে হ্যাঁ পারলে? স্যার বুঝতে পেরেছি, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। মেয়েরা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা দাঁড়াও বাকিটাও করে নি। স্ক্রিন টিপে লিখে দাও সিলেক্ট টু গো টু এটা একটা হলো। এবারে টোটাল সেলস সিলেক্ট করলাম। এখানে কি লিখবো, ক্লিক টু গো টু টোটাল সেলস, ক্লিক টু গেট করি, ক্লিক টু গেট টোটাল সেলস রিপোর্ট। স্ক্রিন টিপে হচ্ছে সিলেক্ট টু গো টু টোটাল সেলস রিপোর্ট শিট। আর লাস্ট হচ্ছে ক্লিক টু গেট অ্যাভারেজ সেলস রিপোর্ট। আর স্ক্রিন টিপের মধ্যে লিখছি সিলেক্ট টু গো টু অ্যাভারেজ সেলস রিপোর্ট শিট। তাহলে আমার সবকটা শিটে দেখো এখানে হাইপার লিঙ্ক কানেক্টেড হয়ে গেল। এবার মজার ব্যাপার দেখো, যে শিটগুলো তুমি অলরেডি ক্লিক করে রেখেছো সেই শিটগুলোর কিন্তু দেখো কালারটা চেঞ্জ হয়ে আছে। এইবার ধরো ইমাজিন করো এই টোটাল সেলস তোমার সে 35th তোমার শিট, লাস্ট ওয়ার্কিং শিট ধরো। এবার তুমি তো হাইপার লিঙ্ক ক্রিয়েট করে এই টেবিল অফ কন্টেন্ট থেকে এই লিঙ্কে ক্লিক করে 35th শিটে চলে গেছো। এবার 35th শিট থেকে ফিরবে কি করে? তাহলে 35th শিট থেকে যদি ফিরতে হয় তাহলে পরে কি করব? তাহলে তো আমাকে তো ওই 35 থেকে তো স্ক্রল বাঁদিকে এরকম তোমার এই লেফট স্ক্রলিং করে 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 আসতে হবে ফার্স্ট শিটের মধ্যে। তাহলে আমাকে এমন একটা কিছু বন্দোবস্ত করতে হবে, এবং যেটা তুমি প্রত্যেকটা শিটের জন্য রাখতে পারো, যাতে করে ওই বাটনটাতে ক্লিক করলেই আমরা ইনস্ট্যান্টলি টেবিল অফ কন্টেন্ট মানে ফার্স্ট শিটে ফিরে আসবো। ঠিক যেরকম আমাদের ওয়েব ব্রাউজারের মধ্যে একটা হোম বাটন থাকে, আমাদের কোনো কিছু পেজ ধরো হয়ে গেল,
আমরা কি করি, হোমে ক্লিক করলে আবার আমাদের যদি বাই ডিফল্ট আমাদের সার্চ ইঞ্জিন গুগল সেট করা থাকে, তাহলে যেই মোমেন্টে ক্লিক করি হোম বাটনে আমাদের google.com এর পেজটা ওপেন হয়। এটা অনেকটা যেন সেই রকম। কি করব দেখো, আমি ওইটার সঙ্গে একটা প্যারিটি রাখার জন্য আমি কি করছি, এই ধরো লাস্ট শিটে গেলাম, এবার লাস্ট শিটে গিয়ে এখানে আমি ক্লিক করলাম। এই জায়গাতে আমি একটা কিছু আইকনকে আনবো। কিভাবে আইকনটাকে আনবে, চলে যাও আমাদের এই রিবনের মধ্যে, রিবনে গিয়ে ইনসার্ট ট্যাবের আন্ডারে দেখো আইকনস বলে একটা অপশন আছে। এই আইকনস এর মধ্যে আমি ক্লিক করলাম। যেই মোমেন্টে আমি আইকনসে ক্লিক করলাম, দেখো এই রকম প্রচুর আইকন এক্সেলের বাই ডিফল্ট তোমার কাছে অ্যাভেলেবেল হচ্ছে। আমি ধরো এখান থেকে হোম বাটনটা চাইছি, তাহলে যেই মোমেন্টে আমি হোমে ক্লিক করলাম আমার কাছে এরকম গুলো বেরোলো। আমি একটা রেলিভেন্ট নিই, ধরো এইটা নিলাম, এইটা ইনসার্টে ক্লিক করলাম। যেই মোমেন্টে ইনসার্টে ক্লিক করলাম দেখো এটা একটা সিম্বল এখানে এসছে। এই সিম্বলটার উপর তুমি যেই মোমেন্টে ক্লিক করবে, ক্লিক করার পর ভালো করে রিবনটা দেখো, এই রিবনের মধ্যে নতুন একটা তোমার ট্যাব ওপেন হয়েছে যার নাম হচ্ছে গ্রাফিক্স ফরম্যাট। বাইরে ক্লিক করো, দেখো গ্রাফিক্স ফরম্যাট নেই, হিডেন। যেই মোমেন্টে তুমি এই গ্রাফিক্সে আইকন হচ্ছে এক একটা গ্রাফিক্স, তাহলে যেই মোমেন্টে তুমি কোনো আইকনের উপর ক্লিক করবে রিবনের মধ্যে একটা গ্রাফিক্স ফরম্যাটের একটা নতুন পার্ট ওপেন হবে, যেখানে তুমি গ্রাফিককে চেঞ্জ করতে পারো, গ্রাফিককে শেপে কনভার্ট করতে পারো, এই সমস্ত কিছু ফরম্যাটিং তোমার রয়েছে। আমাদের এটা এখন দরকার নেই। আমরা কি করতে চাইছি, এই বাটনটাকে হোম বাটনের মতো রাখবো, যাতে এই বাটনটা ক্লিক করলেই আমি একদম ডিরেক্ট ফার্স্ট ওয়ার্কশিটে ফিরে যেতে পারি। তাহলে কি করব দেখো, এইখানে দেখো যেই মোমেন্টে তুমি এটার উপরে ক্লিক করছো সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখানে একটা ছোট্ট উইন্ডো দেখো খুলেছে পাশে। এর উপর যেই তুমি কার্সারটা নিয়ে যাবে অপশন কি তোমাকে দেখাচ্ছে প্লেস ইন সেল, এবং সেখানে পিকচারটা কোথায় প্লেস হবে, ওই সেলের টপ লেফট কর্নারে এইটা ছোট হয়ে থেকে যাবে। কারণ তুমি যদি ভালো করে লক্ষ্য করো দেখো এই তোমার গ্রাফিক্সটা আলটিমেটলি এই এতগুলো সেলের উপরে যেন একটা তোমার একটা উপরে একটা লেয়ারের মতন বসে আছে। আমি চাইছি একে একটা কোনো সেলের ভিতর ঢুকিয়ে দিতে, ক্লিক করে দাও, তাহলে দেখো ও পার্টিকুলার 22 সেলের মধ্যে চলে গেল। খুব ভালো কথা। এবার কি করব, এটা সিলেক্ট করা রয়েছে, কন্ট্রোল কে প্রেস করো। যেই কন্ট্রোল কে প্রেস করলে এইবার তোমাকে কি করতে হবে, এই যে টেবিল অফ কন্টেন্ট যেটা আমাদের ফার্স্ট শিট সেইটার সঙ্গে তুমি এই বাটনটাকে লিঙ্ক করাও। তাহলে আমি এখানে টেবিলে ক্লিক করলাম। এই জায়গাটার মধ্যে তুমি কিন্তু কিছু আর লিখতে পারবে না, তার কারণ কি এটা একটা গ্রাফিক্স বা একটা আইকন, সেই কারণের জন্য তুমি এখানে কিছু লিখতে পারবে না। টেক্সট টু ডিসপ্লে বলে কিছু নেই, আইকনটাই তোমার ডিসপ্লে হচ্ছে। স্ক্রিন টিপের মধ্যে কি লিখবো আমি এখানে, ক্লিক হিয়ার টু গো টু দা টেবিল অফ কন্টেন্ট শিট। ওকে প্রেস করলাম, ওকে প্রেস করলাম। খুব ভালো কথা। এবার তুমি যেই মোমেন্টে এর উপর কার্সারটা নিয়ে যাবে এটা হ্যান্ডে কনভার্টেড হলো, কি দেখাচ্ছে ক্লিক হিয়ার টু দা গো টু দা টেবিল অফ কন্টেন্ট শিট। ক্লিক করো, দেখো লাস্ট শিটের থেকে ইনস্ট্যান্টলি তুমি চলে এলে ফার্স্ট শিটে। এইরকম হোম বাটন আমি প্রত্যেকটা শিটে একটা একটা করে যদি আমি ইনসার্ট করে রাখি তাহলে পরে কি হবে, যে কোনো শিট থেকে ওই বাটনটাতে ক্লিক করলে তুমি ডিরেক্ট ফার্স্ট শিট বা টেবিল অফ কন্টেন্টে চলে আসবে। আমি আরেকবার তোমাদের দেখাচ্ছি, ধরো টোটাল সেলস এর মধ্যে আমি ইনসার্ট করতে চাইছি, কি করব, রিবনে যাব, হোম বাই ডিফল্ট থাকে, ইনসার্টে ক্লিক করব, আইকনসে যাব। এই আইকনসের মধ্যে গিয়ে আমি এখানে লিখবো হচ্ছে হোম। যেই মোমেন্টে হোম লিখলাম এই আইকনটা আমার কাছে সব থেকে রেলিভেন্ট মনে হচ্ছে, এই আইকনটা আমি জানি, তুমি যে কোনো আইকন নিতে পারো, এটা তোমার উপরে। সিলেক্ট করলাম, এটাকে এখানে নিয়ে আসো,
প্লেস ইন সেল করে দাও। চলে গেল, সিলেক্টেড হয়ে আছে। কিবোর্ড থেকে কন্ট্রোল কে প্রেস করে এই আইকনটার সঙ্গে কাকে কানেক্ট করাবে? প্রথম শীটটা মানে টেবিল অফ কন্টেন্ট। ক্লিক করলাম, স্ক্রিন টিপের মধ্যে কি লিখবো? ক্লিক হিয়ার টু গো টু দা টেবিল অফ কন্টেন্ট শিট। ওকে, দেখো ক্লিক করো, দেখো ইনস্ট্যান্টলি তুমি চলে এলে। তাহলে এইভাবে তুমি বিভিন্ন আইকন দিয়ে তোমার একটা শীট থেকে আরেকটা, যখন তুমি মাল্টিপল শিটস নিয়ে কাজ করবে, একটা শীটের সঙ্গে আরেকটা শীটে, ধরো তুমি এমন একটা ওয়ার্কবুক নিয়ে কাজ করছো যেখানে তোমাকে ফার্স্ট ওয়ার্কশিট, থার্ড ওয়ার্কশিট আর ধরো 17th ওয়ার্কশিট নিয়ে কাজ করতে হচ্ছে, বাকি ওয়ার্কশিট গুলো তোমার কোনো দরকার নেই। তাহলে তুমি কি করতে পারো? ফার্স্টের মধ্যে এরকম একটা বাটন রাখলে, যার সঙ্গে তুমি 13কে কানেক্ট করলে। আবার তোমার তখন তুমি করতে পারো কি, প্রত্যেকটা পেজের মধ্যে 3টে করে বাটন রাখতে পারো। 1-এর সাথে 3, 1-এর সাথে 17, 3-এর সাথে 1, 3-এর সাথে 17, 17-এর সাথে 1, 17-এর সাথে 3 কানেক্ট করে রাখো। তুমি কাজ করো, জাস্ট বাটনে ক্লিক করো, ইনস্ট্যান্টলি ওই পেজে যাবে। তোমার আর কোনো টাইম ওয়েস্ট হবে না, যেখানে তোমাকে স্ক্রল করে 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 যেতে হবে। এইটাকে আমরা বলি হচ্ছে হাইপার লিঙ্কিং ওয়ার্কশিটস। কিভাবে আমরা হাইপার লিঙ্ক মানে লিঙ্কড আপ করলাম ওয়ার্কশিটকে, যাতে করে আমি ইনস্ট্যান্টলি যে কোনো একটা শীট থেকে যে কোনো একটা শীটে জাম্প করতে পারি। তাহলে এই হাইপার লিঙ্কিং প্রসেসটা তোমাদের সবার কাছে ক্লিয়ার হলো কিনা বলো? সবাই বুঝতে পারলে? সবার কাছে ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার, হ্যাঁ স্যার ক্লিয়ার। মেয়েরা বুঝতে পেরেছো সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে হাইপার লিঙ্কিং কিন্তু আমাদের একটা খুব এফেক্টিভ টুল, যেটাকে ইউজ করে আমরা কিন্তু টাইমকে সেভ করতে পারি। আমাকে কোনো স্ক্রল করে কোনো টাইমকে ওয়েস্ট করতে হবে না, ইনস্ট্যান্টলি আমি কাজ করতে পারছি, ইনস্ট্যান্টলি। এটা হলো একটা জিনিস। এইবার তোমাদের আরেকটা জিনিস আজকে শেখাবো। এক্সেলের কিছু বেসিক চার্ট নিয়ে আমরা কাজ করব। কোথায় গেল? হ্যাঁ, আমরা কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে কাজ করেছি, যেখানে আমরা ডেটাকে ভিজুয়ালাইজ করেছি। এবার আমরা ডেটাকে ভিজুয়ালাইজ করব ইন দা ফর্ম অফ এ গ্রাফ বা ইন দা ফর্ম অফ এ চার্ট। তাহলে এই চার্টের আবার ভেরিয়াস পার্ট আছে, আমরা আজকে বেসিক চার্টগুলোকে নিয়ে ডিসকাস করব। তাহলে চার্টকে আমি কিভাবে ইনসার্ট করব এবং কিরকম ভাবে আমি চার্টটাকে বিভিন্ন রকম ভাবে ফরম্যাটিং থেকে শুরু করে করা থেকে শুরু করে সবকিছু নিয়ে আমরা কিভাবে ডিল করব। প্রথম কথা হচ্ছে, চার্ট কিন্তু সমস্ত ধরনের চার্ট সমস্ত ডেটার জন্য কিন্তু ঠিক নয়। যদি আমাদের লার্জ সেট অফ ডেটা থাকে, লং ডেটা থাকে, তাহলে পরে আমরা যেটা চুজ করি সেটা হচ্ছে কলাম চার্ট অর বার চার্ট, কারণ এটা লার্জ ডেটাকে রিপ্রেজেন্ট করানোর জন্য খুব অ্যাপ্রোপ্রিয়েট। যদি ভেরি স্মল ডেটা হয়, তাহলে পরে সেক্ষেত্রে আমরা পাই চার্টকে ইউজ করি, ডোনাট চার্টকে ইউজ করি। যদি আমাদের কম্প্যারিজনকে শো করাতে হয়, ট্রেন্ডকে শো করাতে হয়, ধরো একটা স্টুডেন্টের তোমার ফার্স্ট সেমিস্টার থেকে 6th সেমিস্টার অবধি তার টোটাল মার্কসে প্রত্যেকটা সেমিস্টারে কত স্কোর করেছে বা গ্রেড পয়েন্ট সে কত অ্যাচিভ করেছে, এটার যদি আমি ট্রেন্ড হিসাবে দেখতে চাই যে কোথায় পিক হচ্ছে, কোথায় ডাউনফল হচ্ছে, কোথায় প্রোগ্রেস করছে, কোথাতে প্রোগ্রেস হচ্ছে না,
এই জন্য আমরা তখন সেই টাইপ অফ ডেটার কেসে আমরা অ্যাপ্লাই করব লাইন চার্ট। আর যদি সিটি রিজিয়ন রিলেটেড হয় তাহলে পরে আমরা অ্যাপ্লাই করব ম্যাপ চার্ট। এরকম ভেরিয়াস টাইপস অফ চার্টস আমাদের এক্সেল দেয়। তো আমাদের কাছে দেখো, আমি প্রথমে তোমাদের কলাম চার্টটাকে দেখাচ্ছি কিভাবে চার্টকে ক্রিয়েট করবে। আমার এইখানে একটা দেখো মান্থলি বাজেটের একটা টেবিল রয়েছে। এরকম একটা টেবিল আমরা বেসিক ফাংশন যখন পড়া শুরু করেছিলাম তখন এই একটা টেবিল নিয়ে আমরা কাজ করেছিলাম। এই টেবিলের মধ্যে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এই 3টে মান্থের কিছু পার্টিকুলার বিলস এর রেসপেক্টে কত কি খরচ হয়েছে সেটা রয়েছে, তার টোটাল পার্সেন্টেজ খরচ আমি জাস্ট ওই টেবিলটা কপি করে এখানে প্লেস করেছি। এবার ধরো আমি এই 3টে মান্থের এই এন্টায়ার ডেটাকে চার্টের মধ্যে দিয়ে দেখতে চাই। তাহলে আমি কি করলাম, এই বিলস থেকে স্টার্ট করে সেপ্টেম্বর 24 এর মোবাইল অবধি এই ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করলাম। চার্ট অ্যাপ্লাই করতে গেলে কিন্তু তোমাকে ডেটা রেঞ্জকে নিতে হবে, সিলেক্ট করতে হবে, কারণ এক্সেল তুমি যে ডেটা রেঞ্জটা সিলেক্ট করবে এক্সেল তার উপর কিন্তু সেই ডেটার উপর কিন্তু চার্টকে অ্যাপ্লাই করবে ডেটাকে ভিজুয়ালাইজ করার জন্য। কি করব, এই ডেটা রেঞ্জটা সিলেক্ট করলাম, রিবনে চলে আসো, হোম বাই ডিফল্ট আছে, এবার চলে আসো ইনসার্ট ট্যাবে। যেই ইনসার্ট ট্যাবে চলে এলে দেখো এই রিজিয়নের মধ্যে আমাদের একটা পোর্শন রয়েছে যার নাম হচ্ছে চার্টস। এর মাঝখানে যত ধরনের চার্ট এক্সেলে তুমি পাবে, ক্রিয়েট করতে পারো, সমস্ত টাইপ অফ চার্টস এই জায়গার মধ্যে রয়েছে। এইখান থেকে আমাকে অ্যাকর্ডিং টু ডেটা চার্টকে সিলেক্ট করে নিতে হবে। এবার কি করব, আমি এই পার্টের মধ্যে আমি যেহেতু প্রথমে এখানে কলাম চার্ট নিয়ে করছি, তাহলে দেখো কলামের মতন দেখতে হচ্ছে এই প্রথমটা। দেখো যেই মোমেন্টে নিয়ে যাচ্ছি কি লেখা দিচ্ছে, ইনসার্ট কলাম অর বার চার্ট। তার মানে তুমি এখান থেকে কলাম অর বার চার্টকে অ্যাপ্লাই করতে পারবে। এখানে একটা ড্রপ ডাউন অ্যারো আছে, ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করো যদি, তাহলে 2D কলাম, 3D কলাম, 2D বার, 3D বার হিসাবে আছে। আমি বেসিক 2D কলামের এইটাকে সিলেক্ট করলাম। এবার আমি একটু এখান থেকে বেরোই, নাহলে দেখতে পাবে না। এটাকে আমি একটু ম্যাগনিফাই করছি গ্রাফটাকে। দেখো সবাই, এই যে টোটাল ডেটা এর উপর বেস করে দেখো একটা গ্রাফ প্লটেড হয়েছে। গ্রাফটা কি শো করছে, গ্রাফটা শো করছে দেখো ওয়াই অ্যাক্সিসের অ্যালং এ আমার কাছে শো করছে গ্রাফটা। দেখো 3টে মান্থ রয়েছে, জুলাই, অগাস্ট অ্যান্ড সেপ্টেম্বর। জুলাই মান্থে আমার এই কটা হচ্ছে বিলস, তার করেসপন্ডিং এই কটা হচ্ছে তার করেসপন্ডিং এক্সপেন্সেস। তাহলে পরে ওয়াই অ্যাক্সিসে ও প্লট করেছে হচ্ছে অ্যামাউন্ট অফ এক্সপেন্সেস কে। আর প্রত্যেকটা টাইপ অফ বিলের জন্য কোন খাতে কত খরচ হয়েছে সেটাকে বোঝানোর জন্য ও কি করেছে, দেখো ভেরিয়াস কালারকে চুজ করেছে। কোনটার জন্য কোন কালারকে চুজ করেছে এখানে দেখো নিচেও লিখে দিচ্ছে। রেন্টের জন্য কোন কালার, ট্রাভেল এক্সপেন্সেস এর জন্য কোন কালার, ক্রেডিট কার্ডের জন্য কোন কালার, ফুডের জন্য কোন কালার। এরকম যত ক্যাটেগরি তোমার ওখানে থাকবে প্রত্যেকটা ক্যাটেগরির জন্য ও একটা বাই ডিফল্ট কালারকে চুজ করেছে। আমরা এটাকে চেঞ্জ করতে পারি, আমি পরে বলছি। এইবার এই যে ডেটাটা পাওয়া গেল, এই ডেটাটার মধ্যে আমাদের জুলাইতে যে প্যাটার্ন রয়েছে, অগাস্টে ঠিক একই রকম ভাবে তোমার ডেটা চার্টে রয়েছে, একই রকম ভাবে সেপ্টেম্বরেও দেখো সেম রকম ডেটা আমার এখানে রিপ্রেজেন্টেড হয়েছে। এইবার কোয়েশ্চেন হচ্ছে এই চার্টটা এটা কি ডায়নামিক? ডায়নামিক মানে কি, মানে আমি যদি এইখানে কোনো একটা অ্যামাউন্টকে চেঞ্জ করে দিই তাহলে কি এই যে চার্টের মধ্যে রিপ্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছি এগুলো তো একটা তোমার স্কিম্যাটিক ডায়াগ্রামের মতন। এটা একটা তোমার লেন্থকে অ্যাজিউম করে সেই অনুযায়ী প্লট করা হয়েছে, এগুলো অ্যাকচুয়াল লেন্থ তো নয়।
তাহলে এর মধ্যে কি কোনো ভ্যারিয়েশন পাওয়া যাবে না, নাকি এটা একটা স্ট্যাটিক চার্ট, একবার তৈরি করে ফেলেছি মানে এই চার্টে আর কোনো কিছু চেঞ্জ হবে না? যদি আমার এখানে কোনো ডেটা চেঞ্জ হয় তাহলে পরে আমাকে আবার নতুন করে চার্ট ক্রিয়েট করতে হবে কিনা। তাহলে আমরা প্রথমে আগে চেক করে দেখি এই চার্টটা ডায়নামিক না স্ট্যাটিক। ডায়নামিক কখন হবে? যদি আমি এখানে কোনো ভ্যালু চেঞ্জ করলে তার প্রজেকশনটা বা রিপ্রেজেন্টেশনটা আমরা এই গ্রাফের মধ্যে বা চার্টের মধ্যে পাই। করা যাক। ধরো আমি কি করলাম, এই অগাস্ট মাসে হাউস রেন্টটাকে সাপোজ করে দিলাম 7,000। যেই মোমেন্টে 7,000 করলাম, গ্রাফটা দেখো নিজে থেকে চেঞ্জ হয়ে গেল। আমি দেখো আমি আরেকবার চেঞ্জ করছি, মানে গ্রাফটার চেঞ্জটা তারা নিজেরা বুঝতে পারবে। আমি 6,000-এ ব্যাক করিয়ে আনলাম। যেই ব্যাক করিয়ে আনলাম, দেখো প্রত্যেকটা মান্থে 6,000 হাউস রেন্ট। তাহলে দেখো প্রত্যেকটা মান্থে সেম আছে, সেম হাইটের কলাম। এবার এটাকে আমি করে দিলাম 7,000। যেই মোমেন্টে 7,000 করলাম, অগাস্ট মাসের রেন্টটা সব থেকে হাইট হবে কলামের। তার রেসপেক্টে এই ভ্যালুগুলোর রেসপেক্টেও যেরকম ভাবে একটা রিলেটিভ স্কেলকে দিয়ে গ্রাফটা ড্র করেছে বা চার্টটা ড্র করেছে, সেই অনুযায়ী লেন্থটা কমে যাবে জুলাই এবং সেপ্টেম্বরে। দেখো যেই মোমেন্টে 7,000 পুট করে ক্লিক করছি, দেখো গ্রাফটা রিঅ্যারেঞ্জ হলো। এবার দেখো অগাস্টের এই রেন্টের বিলের এই কলামটার ম্যাক্সিমাম হাইট, তোমার জুলাই আর সেপ্টেম্বরে দেখো সেম হাইট। তার মানে চার্ট হচ্ছে ডাইনামিক। চার্টে তুমি যেই মোমেন্টে কোনো কিছু চেঞ্জ করবে, সেই মানে তোমার ডেটাতে যে কোনো মোমেন্টে কোনো কিছু চেঞ্জ করবে, সঙ্গে সঙ্গে তুমি তার রিপ্রেজেন্টেশনটা এই চার্টের মধ্যে দেখতে পাবে। এবারে আমি যদি চার্টটাকে একটু ভালো করে ফলো করি, তাহলে দেখো চার্টের মধ্যে কি দেখতে পাচ্ছ, এখানে একটা চার্ট টাইটেল আছে, এইখানে দেখো কিছু লেখা রয়েছে। যে লেখাগুলোকে আমি বলেছি যে রেন্ট, ট্রাভেল এক্সপেন্সেস, এদেরকে বলা হয় লেজেন্ডস। গ্রাফের লেজেন্ড এক একটা জিনিস দিয়ে ডিনোটেড হচ্ছে। এবারে ধরো তুমি বললে যে স্যার এই গ্রাফটার আমার ডিজাইনটা পছন্দ হচ্ছে না। এবারে এই গ্রাফটা এটা 2016 অনওয়ার্ডস, এই গ্রাফটায় ক্লিক করলে দেখো পাশে এইখানে 3টে বাটন দেখা যাচ্ছে। বিফোর 2016 এই বাটনগুলো অ্যাভেলেবেল ছিল না। 2016 থেকে এক্সেল, মাইক্রোসফট এক্সেলের মধ্যে এই 3টে বাটনকে ইনসার্ট করেছে। এই 3টে বাটন কি আমি বলছি। গ্রাফটার উপর তুমি যেই মোমেন্টে ক্লিক করছো, এই টোটাল চার্ট গ্রাফ তো না, টোটাল চার্টের উপর যখন তুমি ক্লিক করছো, আমরা একটু রিবনে যাই। রিবনে দেখো এই ট্যাবগুলো আমাদের ছিল, এর সঙ্গে দুটো নতুন ট্যাব এসেছে। একটা হচ্ছে চার্ট ডিজাইন আর আরেকটা হচ্ছে ফরম্যাট। চার্ট ডিজাইনে যদি ক্লিক করো, তাহলে এইখানে দেখো চার্ট স্টাইলস রয়েছে। তোমার যদি এই স্টাইলটা পছন্দ না হয়, তুমি স্টাইল চেঞ্জ করতে পারো। ধরো আমি যদি এইটা নিই, তাহলে দেখো স্টাইলটা চেঞ্জ হয়ে কালারিংটা এইরকম হলো। কেউ যদি বলে না স্যার আমার এটা ভালো লাগছে না, তাহলে আমি চার্ট ডিজাইন চেঞ্জ করে ধরো যদি এইটা নিই, তাহলে দেখো এরকম হবে। যেরকম যেরকম তুমি চুজ করবে সেই রকম ভাবে দেখো ও চেঞ্জ হচ্ছে। এটা তোমার নিজস্ব, তোমার যা তোমার চয়েস, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিতে পারো। আমি এইটা নিতে পারি, এটা দেখতে মন্দ নয়, বেশ ভালোই লাগছে দেখতে। তো এখান থেকে তুমি চার্ট ডিজাইনটাকে চেঞ্জ করতে পারো, চার্টের স্টাইলটাকে চেঞ্জ করতে পারো। এইবার আবার চলে আসো এইখানে। এইখানে দেখো ডেটা বলে একটা সেগমেন্ট রয়েছে। এই ডেটা সেগমেন্টের মধ্যে দুটো অপশন, সুইচ রো অর কলাম। সুইচ রো আর কলাম মানে হচ্ছে টেবিলে যেগুলো এখন কলাম, যেগুলো এখন রো সেগুলো চলে যাবে কলামে, আর যেগুলো কলাম সেগুলো চলে আসবে রোতে। তাহলে গ্রাফটা দেখতে কমপ্লিটলি চেঞ্জ হয়ে যাবে, বলছি ওটা আমি। তার পাশে দেখো একটা অপশন রয়েছে সিলেক্ট ডেটা। এই সিলেক্ট ডেটাতে যদি আমি ক্লিক করি কি হবে, সিলেক্ট ডেটায় যেই মোমেন্টে আমি ক্লিক করব, আমার কাছে এই রকম একটা
ডেটা সোর্সকে এডিট করার অপশন আসবে, যেখান থেকে আমি আমার ইচ্ছা মতন ডেটা সোর্সকে এডিট করে আমি এই গ্রাফটার টোটাল লেআউটটাকে, টোটাল রিপ্রেজেন্টেশনটাকে চেঞ্জ করতে পারি। সবার উপরে দেখো চার্ট ডেটা রেঞ্জ। চার্ট ডেটা রেঞ্জ কি শো করছে? যতটা ডেটাকে আমি সিলেক্ট করে রেখেছি। ধরো আমি চাইছি আমার এই গ্রাফের মধ্যে অগাস্টটা রাখবো না, জুলাইকে রাখবো আর সেপ্টেম্বরকে রাখবো। তাহলে কি করব? এই যে ডেটাটা তোমার চার্ট ডেটা রেঞ্জ হয়ে আছে, এইটাকে পুরোটাকে আমি ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমি প্রথমে এইটুকু সিলেক্ট করলাম, তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে রেখে সেপ্টেম্বরকে সিলেক্ট করলাম। যেই মোমেন্টে এইটা করলাম, সঙ্গে সঙ্গে দেখো কি হয়েছে, জুলাই আছে, সেপ্টেম্বর আছে, অগাস্ট থাকার কথা ছিল না, কিন্তু দেখো অগাস্টের একটা তোমার টেক্সট, তোমার অ্যাক্সিসের একটা টাইটেল রয়ে গেছে। অ্যাক্সিসের টাইটেল না, এটা বেসিক্যালি হচ্ছে তোমার ক্যাটেগরিক্যাল টাইটেল, ওই কলমের হেডিং গুলো। এটা তো থাকার কথা নয়, কারণ শুধু থাকবে জুলাই এবং সেপ্টেম্বর, অগাস্টেরটা রয়ে গেল। এটা হচ্ছে এক্সেলের একটা বাগ। এটা চার্টের মধ্যে এই বাগটা 2019 থেকে চলছে। এই বাগটা এখনো পর্যন্ত ঠিক হয়নি। তাহলে তুমি যদি চাও যে এই অগাস্ট লেখাটা রাখবো না, তাহলে আমাদের একটু অন্য ওয়েতে যেতে হবে। দেখো আগে আগে দেখে নাও এখানে। তাহলে আমি আমার ডেটা রেঞ্জকে এখান থেকে চেঞ্জ করে আমি এই রিজিয়নের ডেটার, এই চার্টের রিপ্রেজেন্টেশনে আমি আমার ইচ্ছা মতো জিনিসকে অফ করতে পারি। এটা একটা প্রসেস। আরেকটা প্রসেস কি, আমি ক্যান্সেল করে দিলাম, সব ডেটাটা আবার ব্যাক করে এসছে। আমি কি করছি, আবার সিলেক্ট ডেটায় গেলাম। সিলেক্ট ডেটাতে যখন গেলাম, এইখানে দেখো টিক বক্সেস রয়েছে। আমি যদি এখান থেকে জুলাই মান্থের টিক বক্সটাকে অফ করে দিয়ে ওকে প্রেস করি, দেখো অগাস্ট আর সেপ্টেম্বরের ডেটা তুমি শুধু দেখতে পাবে, জুলাইয়ের ডেটাটা নেই। তাহলে আমরা রেঞ্জ ওয়াইজ সিলেক্ট করে করতে গিয়ে দেখছিলাম বাগটা শো করছিল, কিন্তু যেই মোমেন্টে দেখো আমি এই জায়গার মধ্যে ওই কনসোলটা থেকে জুলাইকে বাদ দিয়ে দিলাম, দেখো এখানে আর জুলাই কিন্তু এক্সিস্ট করছে না, শুধু অগাস্ট রয়েছে আর সেপ্টেম্বর রয়েছে। আবার ব্যাক করে যাই, সিলেক্ট ডেটা, জুলাইকে সিলেক্ট করলাম। এবার ধরো তুমি বলছো ক্রেডিট কার্ড আমি রাখবো না, মোবাইল আমি রাখবো না, এই দুটোকে অফ করে দিলাম। ওকে প্রেস করো, দেখো তোমার এখানে কি রয়েছে, রেন্ট রয়েছে, ট্রাভেল রয়েছে, ফুড রয়েছে, গ্রসারিজ রয়েছে। দেখো এই দুটো হিডেন হয়ে গেল। প্রত্যেকটা মান্থের থেকে দেখো ডেটাটা হিডেন হয়ে গেছে, চার্টে তারা রিপ্রেজেন্টেড নয়। তাহলে আমি চার্টের মধ্যে ক্লিক করে এই যে চার্ট ডিজাইন, তার আন্ডারে সিলেক্ট ডেটা, এইটা থেকে আমি আমার ইচ্ছা মতন ডেটাকে চুজ করতে পারবো, কতটুকু ডেটা আমি চার্টে শো করাবো সেটা। এইবার দেখো সুইচ রো অ্যান্ড কলাম, যেই মোমেন্ট এটা ক্লিক করব, এই হরাইজেন্টাল ক্যাটেগরির যে অ্যাক্সিস লেভেল গুলো ছিল, এটা চলে আসবে বাঁদিকে ভার্টিক্যালি, আর এই লেজেন্ডের এগুলো চলে যাবে হচ্ছে হরাইজেন্টালি। ক্লিক করে দেখা যাক কি হয়। সুইচ রো অ্যাকাউন্ট ক্লিক করলাম, এ দেখো জুলাই, আগস্ট, সেপ্টেম্বর চলে আসলো লেজেন্ডে, আর রেন্ট থেকে শুরু করে গ্রসারিজ অব্দি চলে গেল হচ্ছে আমার অ্যাক্সিসে। এবার দেখো রেন্ট ক্যাটেগরির আন্ডারে 3টে মান্থ, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। দেখো কারসার রাখো, এ দেখো ভ্যালু দেখাচ্ছে জুলাই 24, রেন্ট ভ্যালু হচ্ছে 6000। তুমি তার পাশেরটায় রাখো অগাস্ট 24, ভ্যালু দেখাচ্ছে 7000। আবার এখানে রাখো সেপ্টেম্বর 24, ভ্যালু দেখাচ্ছে 6000। এই 3টে হচ্ছে রেন্টের আন্ডারে। এবার ট্রাভেল এক্সপেন্সেস, ক্রেডিট কার্ডস, ফুড, গ্রসারিজ, মোবাইল। তাহলে এবারে কি হয়েছে, যেগুলো লেজেন্ড ছিল সেগুলো এবার আমার চলে এসছে হচ্ছে অ্যাক্সিসে, আর যেগুলো অ্যাক্সিসে ছিল সেগুলো এখন চলে গিয়েছে লেজেন্ডে।
জিনিসগুলো তোমাদের কাছে ক্লিয়ার হচ্ছে কিনা বলো। বুঝতে পারছো? এটা কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাদের। আমি তোমাদের স্টেপ বাই স্টেপ বলছি। তোমরা এই ভিডিওটা তো আপলোড তোমার ফেসবুকেও লাইভ হচ্ছে, ইউটিউবে আপলোড করে আমি শেয়ার করে দেবো। এই জায়গাগুলো তোমরা দেখতে পারো আরেকবার রিভিজিট করে, যে কিভাবে আমরা চেঞ্জ করতে পারছি। আচ্ছা, এইবারে আমি যদি আবার এই সিলেক্ট ডেটাতে যাই, গিয়ে আমি এটাকে আবার আগের জায়গায় ব্যাক করিয়ে দিলাম। আর কি তুমি করতে পারো দেখো, এই যে চার্টটা রয়েছে, এই চার্টের মধ্যে খুব ভালো করে দেখো, এই যে তিনটে আমার বাটন, আমি যদি প্রথমে এই প্লাস বাটনটাতে যাই, তাহলে পরে এখানে দেখো এতগুলো চার্ট এলিমেন্ট রয়েছে। আমি ধরো চাইছি যে শুধুমাত্র এই বার নয়, যেখানে আমি কার্সার নিয়ে গেলে ভ্যালু শো করছে, সেই ভ্যালুগুলো সত্যি সত্যি চার্টের মধ্যে লেখা থাকুক। তাহলে কি করবে, এই যে ডেটা লেভেলস অপশনটা দেখতে পাচ্ছ, এই ডেটা লেভেলসটাকে আমাকে সিলেক্ট করতে হবে। ডেটা লেভেলকে সিলেক্ট করলাম, এ দেখো প্রত্যেকটা কলামের উপর দেখো তোমার ভ্যালু চলে এসছে ওই মান্থের। এবারে এই ডেটা লেভেলের উপর যাও, এই ডেটা লেভেলের উপর গেলে পরে তোমাকে অপশন দেবে তুমি কোথায় রাখবে। যদি সেন্টারে ক্লিক করো, তাহলে দেখো প্রত্যেকটা কলামের ঠিক মাঝখানে তুমি ভ্যালুগুলো দেখতে পাবে। যদি ইনসাইড এন্ডে রাখো, তাহলে পরে প্রত্যেকটা কলামের যেটা টপ এজ তার ভিতরে এই জায়গায় দেখতে পাবে। যদি ইনসাইড বেসে রাখো, তাহলে দেখো নিচের দিকে নেমে আসবে। আউটসাইড এন্ড রাখলে যেটা বাই ডিফল্ট সেটা দেখতে পেলে। ডেটা কল আউট যদি করো, তাহলে পরে দেখো এরকম, ওই যেরকম ভাবে আমরা কার্টুনে দেখি যে কেউ কোনো কথা বলছে, সেই কথাটা এরকম বক্সের মতো করে বাবলের ফর্মে থাকে কার্টুন ইয়েতে, বইতে, ঠিক সেরকম ভাবে দেখো ডেটাকে কল আউট করছে। আমরা জেনারেলি যেটা করি, আমরা এই আউটসাইড এন্ডটাকেই সিলেক্ট করি। দাঁড়াও 1 মিনিট, ডেটা লেভেলে আমরা এই আউটসাইড এন্ডটাকে সিলেক্ট করি। এবার তুমি কি করতে পারো, অ্যাক্সিস টাইটেলস কে তুমি নিতে পারো। তুমি যে মোমেন্টে অ্যাক্সিস টাইটেলস কে নেবে, তোমার দেখো এখানে অ্যাক্সিস টাইটেল লেখার জন্য একটা অপশন দিচ্ছে, ক্লিক করে তোমাকে এখানে কথা লিখতে হবে। এগুলো হচ্ছে সমস্ত তোমার চার্টের এলিমেন্ট। তুমি কি কি এলিমেন্ট চার্টের মধ্যে দেখাতে চাইছো, সেই এলিমেন্ট গুলো। এবারে আমি ধরো চার্ট স্টাইলে গেলাম। চার্ট স্টাইল হচ্ছে যে স্টাইলটা তোমাদের দেখিয়েছিলাম, সেই স্টাইলগুলো যেগুলো উপরে ছিল সেইগুলোই এখানে তোমার শো করছে। নেক্সট হচ্ছে কি ফিল্টার। কোন কোন ভ্যালু বা কোন কোন ক্যাটেগরিকে তুমি রাখতে চাও। তুমি যদি চাও শুধুমাত্র জুলাই থাকবে, অ্যাপ্লাই করো, এই দেখো শুধু জুলাই এর ডেটা। তাহলে এটা একটা ফিল্টার বাটন, যেটা থেকে তুমি নিজের ইচ্ছা মতন যতটুকু ডেটাকে তুমি রিপ্রেজেন্ট করতে চাইছো থ্রু চার্ট, সেটুকুকেই তুমি চার্টের মধ্যে প্লেস করতে পারো, বাকিগুলো তুমি চার্টের থেকে বাদ দিয়ে দিতে পারো। তাহলে এটা হচ্ছে একটা ফিল্টার বাটন। এই ফিল্টার বাটনে তুমি যা যা দেবে এখানে ঠিক তাই 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 হবে। অ্যাপ্লাই দেবে, অ্যাপ্লাই করবে, সেটা তোমার অ্যাপ্লিকেবল হবে। তুমি এখান থেকে চাইছো প্রত্যেকটা থেকে মোবাইল অফ করে দাও, করে দাও মোবাইল অফ, দেখো মোবাইলটা অফ হয়ে গেল ক্যাটেগরি। তাহলে আমরা এইখানে দেখতে পেলাম যে কিভাবে আমরা ডেটাকে অ্যাড করতে পারি, ডেটাকে মডিফাই করতে পারি। এবার যদি আমি চার্টকে ফার্দার ফরম্যাটিং করতে চাই, তাহলে কি করতে পারো, এই যে চার্ট টাইটেল রয়েছে, এই চার্ট টাইটেলটাকে তুমি চেঞ্জ করতে পারো। তুমি কিরকম করতে পারো, আমার এই টেবিলের নাম কি ছিল, মান্থলি বাজেট। ধরো আমি এই মান্থলি বাজেটের নামটা আরেকটু রাখলাম এরকম ভাবে, মান্থলি বাজেট 2024। তাহলে তুমি কি করতে পারো, এই চার্ট টাইটেলের উপর ডাবল ক্লিক করো, করে এখানে তুমি লিখতে পারো, সরি, মান্থলি বাজেট 2024 লেখা হলো। এবার ধরো কেউ তোমার এক কোনো বন্ধু বললো, না এটা ভালো লাগছে না দেখতে রে,
এটাকে 2024 মান্থলি বাজেট কর। তাহলে কি করতে হবে? আবার তোমাকে এখানে চেঞ্জ করতে হবে। তাহলে আমি এমন একটা কোনো কিছু করতে চাই যাতে আমি এই ডেটা সেটের বা ডেটা রেঞ্জের নাম চেঞ্জ করলে অটোমেটিক্যালি চার্ট টাইটেলটা চেঞ্জ হয়ে যাবে। কি করব? এটাকে ডিলিট করে দাও। ডিলিট করে দিয়ে এখানে ইকুয়াল সাইন প্রেস করো। তার মানে এখানে আমরা ওই যে লিঙ্কিং করিয়েছিলাম, ডেটাকে লিঙ্ক করিয়েছিলাম, সেইটাকে নিচ্ছি। ইকুয়াল সাইন দাও, দিয়ে কি করো, এই সেলটাকে সিলেক্ট করে নাও। এই সেলেই লেখা আছে কথাটা, যেটা ওভারফ্লো হয়ে পরের সেলে আছে। তাহলে যেই মোমেন্টে ক্লিক করলে B7, তার মানে ইকুয়াল টু B7, মানে এই B7 এ যা থাকবে সেটা ও এখানে শো করবে। ঠিক আছে? কি হলো? আচ্ছা, আমি যদি এখানে হাতে করে লিখি, এটা কি এইভাবে করা রয়েছে বলে নিচ্ছে না? দাঁড়াও। ডেটাটা নিচ্ছে না কেন? কিছু একটা টেকনিক্যাল কিছু গ্লিচ হচ্ছে নাকি? দাঁড়াও তো, দেখি তো। ডেটা তো লিঙ্ক হচ্ছে। তাহলে পরে এখানে তো সামহাউ সামওয়েতে এখানে ডেটাটা লিঙ্ক হচ্ছে না। কেন হচ্ছে না তো দেখতে হবে। আচ্ছা, এখানে আপাতত এটা চার্ট টাইটেল হিসাবেই থাক। এটা পরে তোমাদেরকে দেখিয়ে দেবো কি ব্যাপারটা হলো, বুঝতে পারছি না। এত লিঙ্ক হবার কথা। আরেকবার লাস্ট ট্রাই করে দেখি। না। আচ্ছা, এটা এইখানেই তো শো করছে না। ঠিক আছে, কিছু একটা সমস্যা হচ্ছে বুঝলে। এটা দেখবো, দেখে তোমাদের আমি কালকের ক্লাসে বলে দেবো কি ব্যাপারটা হচ্ছে। আচ্ছা, এর পরের পার্টটার মধ্যে কি বলতো, এগুলো তোমার বেসিক ফরম্যাটিং। তুমি যদি এই ভ্যালু, এই টোটালটাকে একটুখানি বোল্ড করতে চাও, ক্লিক করো, ক্লিক করে এখান থেকে বোল্ড করো, একটু ইয়ে করে দাও, বাড়িয়ে দাও, তাহলে দেখো এইগুলো একটু হাইলাইটেড হলো। এরকম ভাবে তুমি বিভিন্ন ভাবে চার্টের ডেটাকে চেঞ্জ করতে পারো। এইবার এখানে আরেকটা জিনিস তোমাদের আমি ইয়ে করে দিচ্ছি। চার্টকে যদি ফরম্যাট করাতে চাও, তাহলে তোমার কাছে ফরম্যাট করানোর জন্য রাইট ক্লিক করতে হবে। এই রাইট ক্লিকের এরিয়াটা ভালো করে দেখে নাও। আমাদের কাছে চার্টের রেঞ্জে মানে ডেটাটা আছে হচ্ছে এই যে হোয়াইটের একটা ছোট্ট, দেখো খুব ফাইন একটা বর্ডার রয়েছে, এইটা হচ্ছে আমার ডেটা সেটের ভিতরে চার্ট। তুমি এর উপর যদি রাইট ক্লিক করো, তাহলে পরে দেখো ফরম্যাট প্লট এরিয়া আসছে। যেই মোমেন্টে তুমি, আচ্ছা এটাকে বন্ধ করো, যেই মোমেন্টে তুমি ক্লিক করবে, এটা হয়ে গেল ফরম্যাট চার্ট এরিয়া। ভালো করে দেখো, আমি যদি ক্লিক করি উইদিন দিস চার্ট, মানে যেখানে চার্টটা প্লটেড রয়েছে এবং এই অ্যাক্সিসের ভিতরে, তাহলে এর উপর রাইট ক্লিক করলে আসছে ফরম্যাট প্লট এরিয়া। কিন্তু তুমি যদি এর বাইরে বেরিয়ে এইখানে ক্লিক করো, যেখানে তুমি এই ডেটা রেঞ্জের বাইরে, সেখানে যদি ক্লিক করো, তোমার কাছে আসবে ফরম্যাট চার্ট এরিয়া। এই চার্ট এরিয়াতে ক্লিক করলে তোমার কাছে এরকম চার্ট অপশন পাবে, টেক্সট অপশন পাবে। আর যদি তুমি এর মধ্যে গিয়ে ফরম্যাট প্লট এরিয়াতে যাও, তাহলে পরে তোমার এই জায়গার তোমার পার্টটা চেঞ্জ হয়ে যাবে। এগুলো হচ্ছে বেসিক কিছু তোমার কন্ডিশন,
যেগুলো তোমরা অ্যাপ্লাই করে 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 দেখতে পারো কোথা থেকে কোন কন্ডিশন আসছে। এইখানে দেখো ফরম্যাট বলে একটা অপশন আছে। এই ফরম্যাটের মধ্যে দেখো এখানে প্রচুর অপশন তোমার দেওয়া রয়েছে, কালার চুজ করা, লেখার স্টাইল চেঞ্জ করা, ইত্যাদি ইত্যাদি। এগুলো হচ্ছে নিজেদের হাতে ধরে 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 চেক করা কোনটাতে কি রকম কি ফরম্যাটিং অ্যাপ্লিকেবল হচ্ছে সেই জিনিসটাকে দেখা। এবারে আমি তোমাদের এই চার্টটাকে মুভ করানোর একটা তোমার দেখাচ্ছি। দেখো, ধরো এই যে চার্টটা রয়েছে, এই চার্টটাকে আমি কোথায় প্লট করে রেখেছি? এই পার্টিকুলার ওয়ার্কশিটের মধ্যেই রয়েছে। তুমি এই চার্টটাকে মুভ করাতে পারো অন্য আরেকটা ওয়ার্কশিটে। কিভাবে মুভ করাবে? তুমি চার্টটাকে ক্রিয়েট করে নেবার পর যদি অন্য কোনো ওয়ার্কশিটে মুভ করাতে চাও, মনে রাখবে চার্ট একটা নতুন ওয়ার্কশিটে যাবে ঠিকই, কিন্তু সেই ওয়ার্কশিটে শুধুমাত্র চার্ট ছাড়া আর অন্য কোনো কিছু কাজ তুমি করতে পারবে না। ওই শিটটা এমনভাবেই এক্সেল তৈরি করবে যার মধ্যে শুধুমাত্র চার্ট থাকবে এবং ওই চার্ট রিলেটেড যাবতীয় যা কাজ করা সম্ভব সেগুলো তুমি করতে পারবে। তুমি একটা নতুন শিট যদি ক্রিয়েট করো, তাহলে সেই শিটের মধ্যে তুমি যেরকম ডেটা এন্ট্রি করতে পারো, ওখানে কিন্তু তুমি কোনো ডেটা এন্ট্রি করতে পারবে না। কি করে করব? দেখো, আমরা যে চার্ট করাতে চাইছি সেই চার্টটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ঠিক আগের বারের মতন এই চার্ট ডিজাইনে এসো। এইখানে দেখো একটা অপশন দেখা যাচ্ছে মুভ চার্ট। এই মুভ চার্টে আমি ক্লিক করলাম। যেই মোমেন্টে ক্লিক করলাম, যেহেতু আমি এই শিটের মধ্যেই রয়েছি, তাই জন্য এখানে শো করছে অবজেক্ট ইন, মানে এই শিটের মধ্যে আছো। তুমি চাইছো নতুন শিটে যেতে, নিউ শিটে ক্লিক করলাম। এই নিউ শিট ক্লিক করে যেই মোমেন্টে আমি ওকে প্রেস করব, এই দেখো এটা একটা নতুন শিট তৈরি হলো, যে শিটে তোমার শুধুমাত্র দেখো চার্ট আছে আর এখানে কোনো কিচ্ছু নেই, তুমি কিচ্ছু করতে পারো। দেখো আমি যদি চার্ট বাইরে ক্লিক করি, ভালো করে রিবনটা দেখো, এই রিবনে কোথাও কোনো কিছু অ্যাক্টিভ নেই, কিচ্ছু করতে পারবে না। কিন্তু যেই মোমেন্টে তুমি চার্টে ক্লিক করবে, তখন দেখো চার্টের রিলেটেড যে দুটো অপশন, একটা তোমার ট্যাব যেটা চার্ট ডিজাইনার ফরম্যাট, সেটা তোমার তখন অ্যাক্টিভেটেড হবে। তাহলে এইভাবে তোমরা চার্টকে সেম ওয়ার্কশিটের মধ্যে না রেখে চার্টের জন্য সেপারেট আরেকটা ওয়ার্কশিটকে ক্রিয়েট করিয়ে নিয়ে তুমি তার মধ্যে চার্টটাকে এখানে আনতে পারো। এবার তুমি এটাকে ফার্দার এটাকে আরো করতে পারো। এই অ্যাড চার্ট এলিমেন্টস এর মধ্যে আমি ধরো লেজেন্ডটাকে বললাম টপে দেব, লেজেন্ডটা টপে চলে গেল। এবারে এটাকে একটু বাড়িয়ে দাও যাতে দেখতে ভালো লাগে। এইভাবে তুমি তোমার মতন করে ইচ্ছা মতন এটাকে সিলেক্ট করে নিতে পারো। এটা হলো আমরা চার্টকে মুভ করাতে পারি। এবার তুমি যদি বলো স্যার চার্টটা এটা হলো, আমি যদি চার্টটাকে আবার ফিরিয়ে নিয়ে যেতে চাই আগের পেজে, তাহলে কি করব? তাহলে আবার ওই আগের মতন চার্টের উপর ক্লিক করো, ক্লিক করে চলে যাও চার্ট ডিজাইন এই ট্যাবে। চার্ট ডিজাইন থেকে মুভ চার্টে আবার ক্লিক করো। এবার চার্টটা রয়েছে নিউ শিটে, আবার সিলেক্ট করে নাও অবজেক্ট ইন। অবজেক্ট ইন মানে চার্টটা আগে যে শিটের মধ্যে ছিল সেই শিটটা। ওকে প্রেস করো, এ দেখো আর ওই শিটটা নেই, শিটটা অফ হয়ে গেছে, ওই চার্টটা এইখানে ব্যাক করে চলে এসছে। তাহলে এইভাবে আমরা চার্টকে মুভ করাতে পারি। এইবার তুমি যদি আমাকে বলো যে স্যার এই ডেটাটার মধ্যে আপনি, আচ্ছা 1 মিনিট দাঁড়াও, আমাদের এটা আমি এখান থেকে ওই শিটের নামটা দিইনি বলে হয়েছে, এখানে নিয়ে আসুন। এবার তুমি আমাকে বলতে পারো যে স্যার আপনি এতক্ষণ ধরে এটাকে কলম চার্টের মধ্যে দিয়েই দেখালেন, আমি যদি এই ডেটাটাকে পাই চার্টে অ্যাপ্লাই করতাম, তাহলে পরে কি আমি চার্টের ডেটা দেখতে পেতাম না? পাই চার্টে এত বড় ফিল্ড নিয়ে পাই চার্ট তোমাকে কোনো কিছু শো করতে পারবে না। যদি কখনো তোমাদের মনে হয় বুঝতে না পারো যে এই ডেটার এগেনস্টে কি
চার্ট তোমাকে অ্যাপ্লাই করতে হবে বা কি চার্ট দিয়ে ডেটাকে তুমি রিপ্রেজেন্ট করবে, তাহলে একটা এক্সেলের নিজস্ব একটা ইন্টেলিজেন্ট তোমার প্রেডিকশন আছে যার হেল্প নিতে পারো। কিরকম নিতে পারো? এই ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করবে, সিলেক্ট করার পর এই হোম তোমার রিবনে যাবে, রিবনে গিয়ে ইনসার্ট ট্যাবে যাবে। এবার এই চার্টের মধ্যে দেখো রেকমেন্ডেড চার্টস বলে একটা অপশন আছে। তুমি যে ডেটা রেঞ্জটা সিলেক্ট করেছো, তোমার সিলেক্টেড রেঞ্জের মধ্যে যে টাইপের ডেটা আছে সেই টাইপের ডেটাকে অ্যানালাইজ করে এক্সেল তোমাকে সাজেস্ট করবে কোন চার্টগুলো এই ডেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমি ক্লিক করি, রেকমেন্ডেড চার্টে ক্লিক করলাম। দেখো এক্সেল প্রথম ট্যাবে দেখাচ্ছে রেকমেন্ডেড চার্টস। এই রেকমেন্ডেড চার্টের মধ্যে এক্সেল কলাম চার্ট দেখাচ্ছে। এটাকে বলা হয় স্ট্যাকড কলাম চার্ট, একটার উপর একটা একটার উপর একটা। এটা হতে পারে বার চার্ট, হতে পারে এইরকম ভাবে স্ট্যাকড এরিয়া চার্ট, হতে পারে এরকম স্ট্যাকড বার, হতে পারে এইরকম ভাবে বাবল চার্ট, হতে পারে স্ট্যাকড কলাম, হতে পারে 100% স্ট্যাকড কলাম, আর হতে পারে কিরকম এইরকম কিছু তোমার প্যারেটো। কিন্তু কোথাও দেখো পাই দেয়নি। তার মানে এই ডেটা পাই চার্ট দিয়ে তুমি যেভাবে কলাম চার্টের মধ্যে টোটাল পিকচারটা দেখতে পাচ্ছ, পাই চার্টের মধ্যে কিন্তু তুমি এই পিকচারটা দেখতে পাবে না। তাহলে যদি কখনো বুঝতে না পারো কি টাইপ অফ চার্ট তোমাকে অ্যাপ্লাই করলে তোমারটা পারফেক্টলি তুমি শো করতে পারবে, ডেটাকে পারফেক্টলি অ্যানালাইজ করতে পারবে, তখন তোমার কাছে এক্সেলের নিজস্ব হচ্ছে রেকমেন্ডেড চার্টস এর মধ্যে ক্লিক করো। রেকমেন্ডেশন গুলো দেখো, যে রেকমেন্ডেশনটা তোমার মনে হবে অ্যাপ্রোপ্রিয়েট সেই রেকমেন্ডেশনটা তুমি অ্যাপ্লাই করো। এবারে কেন পাই চার্ট এখানে কাজ করবে না? দেখো পাই চার্ট কাজ করে কিরকম জানো? যদি এরকম ডেটা থাকে, এরকম একটা ডেটা রয়েছে, এই ডেটার মধ্যে তুমি পাই চার্ট অ্যাপ্লাই করতে পারবে। কিরকম হবে? এটা আমি সিলেক্ট করলাম, ইনসার্টে গেলাম। এইবার এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে পাই চার্ট অর ডোনাট চার্ট। ক্লিক করো। 2D পাই আছে, 3D পাই আছে, ডোনাট আছে। আমি 2D পাইটা নিলাম। যেই মোমেন্টে 2D পাই নিলে কাউন্ট অফ এমপ্লয়ি ফিমেল 550 জন, মেল 350 জন। ও দেখো তার করেসপন্ডিং কালারকে নিয়েছে, এইভাবে শো করছে। তুমি যদি এবার এখানের মধ্যে ডেটা লেভেলস কে আনতে চাও, তাহলে ডেটা লেভেলস এখানে চলে এলো। এবারে তুমি বললে যে না স্যার এরকম নয়, আমি এইরকম যদি একটা সিলেক্ট করি, এরকম যদি নিই, তাহলে পরে সেইভাবে নিতে পারি, এভাবে নিতে পারি, এরকম নিতে পারি, যা তোমার যেরকম ইচ্ছা। তুমি যদি ডোনাট চার্ট নিতে চাও, তাহলে পরে সিলেক্ট করো, ইনসার্টে যাও, পাই চার্টের থেকে এবার ডোনাট নাও। দেখো ডোনাট চার্টের মধ্যে এইরকম অপশন। চার্টের ডেটা লেভেলটাকে অন করো, অন করে স্টাইলটা চেঞ্জ করো। ধরো আমি এরকম একটা ডোনাট নিলাম, তাহলে এরকম একটা হলো, এই ভালো। কিন্তু কেন এই সিম্পল ডেটার বাইরে পাই চার্ট কাজ করতে পারে না? দেখে নাও কেন কাজ করতে পারে না। এইবারে আমরা ওই আগের ডেটাটা যেটা নিয়ে আমরা কলাম চার্ট করলাম তার মধ্যে পাই চার্ট অ্যাপ্লাই করার চেষ্টা করে দেখি কি হয়। এই টোটাল ডেটা রেঞ্জটা সিলেক্ট করলাম, যে ডেটা রেঞ্জটা সিলেক্ট করে আমি অ্যাপ্লাই করছিলাম কলাম চার্টকে, ঠিক এক্স্যাক্টলি সেম ডেটাকে সিলেক্ট করলাম। ইনসার্টে গেলাম, এবার পাই চার্ট অ্যাপ্লাই করলাম, 2D পাই নিলাম। ভালো করে দেখো, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর তুমি 3টে লেজেন্ডই পাচ্ছ, কিন্তু এখানে শুধুমাত্র দেখতে পাচ্ছ রেন্ট। বাকি যে ক্যাটেগরিগুলো ছিল সেই ক্যাটেগরিগুলো কিন্তু এখানে নেই। তাহলে এই চার্টটা আমার কাছে এফেক্টিভলি এই 3টে মান্থের জন্য এতগুলো ক্যাটেগরির করেসপন্ডিং এক্সপেন্সেসকে কিন্তু দেখাতে পারছে না।
তাহলে ও কি ডেটা শো করছে, এটা যদি তোমাকে বুঝতে হয় তাহলে পরে আমরা একটু চেক করে দেখি ও কোন ডেটাটাকে নিয়েছে আর কোন ডেটাগুলোকে ড্রপ করেছে। কি করে বুঝবে? চলে আসো চার্ট ডিজাইন, সিলেক্ট ডেটাতে, ভালো করে দেখো। আমার কাছে এইটা হচ্ছে রো, সিম্পল ভাবে বুঝো, এগুলো হচ্ছে রো আর এটা হচ্ছে কলাম। ও তিনটে কলামকে নিয়েছে আর শুধু ফার্স্ট রোকে নিয়েছে, তিনটে কলামকে নিয়েছে, ফার্স্ট রোকে নিয়েছে। তাহলে পরে আমি যদি এরকম করি, ধরো অগাস্টকে বাদ দিলাম, সেপ্টেম্বরকে বাদ দিলাম, তাহলে কোনো অবস্থার উন্নতি হবে? ক্লিক করো, কিচ্ছু অবস্থার উন্নতি হবে না। কেন উন্নতি হবে না? তার কারণ ও, তুমি একটা কলামকে রাখো বা পাঁচটা কলামকে রাখো, ও প্রথম রোটাকেই শো করবে। যেহেতু তুমি জুলাই 24 করেছো, একটাই মান্থ, রেন্ট একটাই ভ্যালু পাচ্ছে, তাই জন্য 100% শো করছে। তাহলে আমাকে যদি এইটাতে পাই চার্ট অ্যাপ্লাই করে কিছু শো করতে হয়, তাহলে আমায় কি করতে হবে? এই কলাম আর রোটার ইন্টারচেঞ্জ করতে হবে। ইন্টারচেঞ্জ করলে আমি একটু বেটার অপশন পাবো। কিরকম দেখো, আমি এবার কি করছি, সুইচ রো অ্যান্ড কলাম করলাম। তাহলে আমার এই কলামে আমার জুলাই 24 রয়েছে, ফার্স্ট কলামে তোমার ফার্স্ট রোতে চলে এলো, আর এই রোতে যেগুলো ছিল সেগুলো চলে গেছে কলামে। এইবার দেখো আমার কাছে বেটার কি হয়েছে, এই দেখো জুলাই মান্থের জন্য প্রত্যেকটা ক্যাটেগরিকে তুমি এবারে পাই চার্টের মধ্যে দিয়ে শো করাতে পারছো। এটাকে ওকে করি, পাই চার্টের মধ্যে দিয়ে শো করাতে পারছো। এবার তুমি যদি বলো এখানে ডেটা লেভেলস দেবে, ডেটা লেভেলস দাও। ডেটা লেভেলস দিয়ে কিভাবে নেবে, আমি ধরো আউটসাইড এন্ড রাখলাম, তাহলে প্রত্যেকটা ক্যাটেগরিতে কি কি অ্যামাউন্ট অফ এক্সপেন্সেস হয়েছে সেটাকে দেখো এখানেও শো করছে। তাহলে পাই চার্ট এরকম ট্যাবুলার ফর্মে যদি ডেটা থাকে, তাহলে পাই চার্ট কিন্তু এফেক্টিভ নয়। তুমি একসাথে সবকটা মান্থের জন্য সবকটা ক্যাটেগরিকে প্লট করতে পারবে না। প্রথম কথা হচ্ছে, তোমাকে তাহলে মান্থ যদি থাকে তোমার কলাম ওয়াইজ, তাহলে সেটাকে তোমাকে আগে রোতে কনভার্ট করে নিতে হবে, আর রোর ডেটাগুলোকে কলামে নিয়ে যেতে হবে। তারপর একটা একটা করে মান্থকে সিলেক্ট করে করে তোমাকে কাজ করতে হবে। এটা এখন জুলাই 24 সিলেক্ট করা আছে, জুলাই 24। আমি যদি এবারে জুলাই 24টাকে অফ করে দিয়ে অগাস্ট 24কে রাখি, রেখে ওকে প্রেস করি, তাহলে দেখো তুমি অগাস্ট 24-এর জন্য ওই ক্যাটেগরি তুমি পাই চার্টের রিপ্রেজেন্টেশনটা পাবে। তাহলে এখানে একসাথে এন্টায়ার ডেটাকে তুমি কিন্তু চার্টে শো করাতে পারছো না। এটা হচ্ছে পাই চার্টের প্রবলেম। সেই কারণের জন্য এই টেবিলকে সিলেক্ট করে আমরা যখন এক্সেলের কাছে জানতে চেয়েছি কোন টাইপ অফ চার্ট এই ডেটা রেঞ্জের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, তখন দেখো এক্সেল কিন্তু আমাদেরকে পাই চার্টের কোনো অপশন দেখাইনি। তার কারণ পাই চার্ট দিয়ে সবকটা ক্যাটেগরিকে তুমি একসাথে শো করাতে পারবে না চার্টে। তোমাকে একটা করে মান্থকে নিয়ে 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 শো করাতে হবে এইভাবে ডেটাটাতে। এটা একটা টাইম কনজিউমিং ব্যাপার, কারণ আমি যদি একসাথে টোটাল ডেটাটাকে ভিজুয়ালাইজ করতে চাই, তাহলে পরে এইরকম সিঙ্গেল সিঙ্গেল ডেটা থেকে আমার পক্ষে ভিজুয়ালাইজেশন পসিবল নয়। এই জন্য সিম্পল ফর্ম ছাড়া আমরা পাই চার্ট কোথাও অ্যাপ্লাই করব না। আমরা এইরকম টাইপের যেখানে লার্জ অ্যামাউন্ট অফ ডেটা আছে, সেখানে আমাদের কাছে বেস্ট চার্ট হচ্ছে আইদার এ বার চার্ট অর এ কলাম চার্ট। দেখো ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হলো কিনা বলো। বুঝতে পারছো চার্টগুলো কিরকম ভাবে অ্যাপ্লাই করতে হয়? হ্যাঁ স্যার। এটা প্র্যাকটিস করতে হবে, এখানে তো তোমার করার কিছু নেই। এখানে তুমি রেঞ্জকে সিলেক্ট করবে, চার্ট অ্যাপ্লাই করবে। শুধু এই চার্ট বলে নয়, তুমি যদি এই ইনসার্টে যাও তাহলে দেখো এইখানে অনেক ধরনের চার্ট আছে। আমি যদি এই রেকমেন্ডেড চার্টের মধ্যে ক্লিক করি,
এই অল চার্টসে আসি, তাহলে দেখো কত ধরনের চার্ট দেখতে পাচ্ছ। লাইন, পাই, বার, এরিয়া, এক্স ওয়াই পয়েন্টে ম্যাপ, এই ম্যাপটা তোমাদের কালকে দেখাবো। স্টক, সারফেস, র্যাডার, ট্রি ম্যাপ, হিস্টোগ্রাম, তোমার বক্স অ্যান্ড হুইস্কার, ওয়াটারফল, এরকম প্রচুর ধরনের তোমার এই অপশন আছে। যেরকম যেরকম ভাবে ডেটা তোমার দরকার রিপ্রেজেন্ট করা, তুমি সেরকম ভাবে ডেটা রিপ্রেজেন্ট করাতে পারো চার্টের মধ্যে দিয়ে। আমি তোমাদের কালকে ওই ম্যাপ চার্টটা দেখিয়ে দেবো। আচ্ছা, ম্যাপ চার্টটা থেকে দেখেই নাও। এবারে চলে আসো ম্যাপ চার্টে। এ দেখো এখানে কি রয়েছে, আমাদের ইন্ডিয়ার ইউনিয়ন টেরিটরিজ এবং যত তোমার স্টেট আছে সমস্ত স্টেটের একটা লিস্ট রয়েছে, এবং এইখানে আমার তাদের একটা ফিকটিশাস সেলস ডেটা আছে। আমি এটাকে প্লট করতে চাইছি ম্যাপ চার্টের মধ্যে দিয়ে। কি করব, এই পুরো ডেটা রেঞ্জটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর চলে আসো ইনসার্টে। ইনসার্টে এসে এবার এই যে ম্যাপস বলে যেটা দেখতে পাচ্ছ, এই ইনসার্ট ম্যাপ চার্টের মধ্যে ক্লিক করো। যেই মোমেন্টে ইনসার্ট ম্যাপ চার্টে ক্লিক করলে এক্সেল তোমার ওই সিটি নেমগুলোকে রিড করে বুঝতে পারলো যে তুমি ইন্ডিয়ান সিটিসকে এবং ইউনিয়ন টেরিটরিজকে বলেছো। সেই জন্য দেখো ও ইন্ডিয়ার চার্টটা তোমাকে এখানে দেখিয়েছে। এই চার্টের মধ্যে দেখো ভেরিয়াস স্টেট ভেরিয়াস রকম ইন্টেন্সিটিতে তোমার কালার রয়েছে। এটা কার উপর বেস করে করেছে, এই ভ্যালুর উপর বেস করে করেছে। ভ্যালু যত হাই, 18,102 এর না 19,233, এটা কার, হরিয়ানা। তাহলে 19,233 আমাদের এখানে হরিয়ানা, এটার কালার ইন্টেন্সিটি হচ্ছে ম্যাক্সিমাম। দেখো তোমার ভ্যালুটা শো করছে। এবার দেখো যত লাইট হচ্ছে তত দেখো ভ্যালু কমছে। 4601, এটাই যাও 2275। আমি যদি এই দিকে আসি তাহলে আন্দামানে 2318। এইখানে গেলে পরে তোমার ইয়ে রয়েছে, কি বলে ওর নাম, লাক্সাদ্বীপ রয়েছে, এটা ভ্যালু রয়েছে এরকম। এটা দেখো আমাদের গুজরাটে হাই ভ্যালু, তাই জন্য ডার্ক। ওয়েস্ট বেঙ্গলে হাই ভ্যালু রয়েছে, তাই জন্য ডার্ক। তাহলে এইরকম ভাবে আমরা স্টেট ওয়াইজ একটা কান্ট্রির টোটাল ম্যাপে এই ডেটাকে এইভাবে প্রজেক্ট করতে পারি। এবং এক্সেল এতটাই ইন্টেলিজেন্ট যে ও ওই ডেটাকে অ্যানালাইজ করে, আমি যদি আজ এই মোমেন্টে এই সমস্ত ডেটাগুলো নামগুলো সিটির নামগুলো চেঞ্জ করে দিয়ে, ধরো ইউএস এর সমস্ত স্টেটের নাম দিয়ে দিলাম, দিয়ে এই গ্রাফটাকে আপডেট করি, সাথে সাথে দেখবে ইন্ডিয়ার ম্যাপটা চেঞ্জ হয়ে গিয়ে ইউএস এর ম্যাপ চলে এসছে। কারণ এক্সেল ওই ভ্যালু ওই সিটি নেমগুলো পড়ে সেই অনুযায়ী কানেক্ট করে ও আলটিমেটলি এইটা তোমাকে এই গ্রাফটা এনে দিচ্ছে। এটাকে বলা হয় হচ্ছে ম্যাপ চার্ট। ম্যাপের মধ্যে দিয়ে তুমি টোটালটাকে রিপ্রেজেন্ট করে দেখাচ্ছ যে কোন স্টেটের সেলস রিপোর্ট কত, কোন স্টেট খুব ভালো পারফর্ম করেছে, কোন স্টেট ভালো পারফর্ম করতে পারেনি। দেখো বোঝা গেল ম্যাপ চার্টের মধ্যে তোমার সেরকম কিছু। এবার তুমি যদি বলো যে ম্যাপ চার্টের মধ্যে স্যার আমি স্টেট ওয়াইজ ভ্যালুগুলোকে দেখাতে চাই, করতে পারো। ডেটা লেভেলস দিয়ে দাও, যে ডেটা লেভেল দেবে এ দেখো ডেটাগুলো চলে এসছে প্রত্যেকটা স্টেটের উপরে। এটা তোমার নিজস্ব ইচ্ছা মতন। তুমি কালার চেঞ্জ করতে চাও, এরকম করতে পারো, এরকম নিতে পারো, এইভাবে যেতে পারো। কালারে গেলে কালারে গিয়ে তুমি বললে যে আমি এরকম না লিখে আমি এরকম কালারের উপর বেস করে রাখবো, এরকম কালার হবে। তুমি যেটা চুজ করবে তোমার ইচ্ছা মতন সেরকম ভাবে এইটা চেঞ্জ হবে। এটা তো তোমার নিজস্ব পছন্দের উপর। তাহলে এইভাবে আমরা ম্যাপ চার্টকে তোমার প্রডিউস করতে পারি। সেটাকে কিন্তু ম্যাপ চার্ট করতে গেলে কিন্তু তোমার স্টেট ওয়াইজ ডেটা লাগবে, নাহলে কিন্তু ম্যাপ চার্ট হবে না। স্টেটের নাম না থাকলে ও তোমাকে তো ম্যাপ দিতে পারবে না।
ঠিক আছে তো? দেখো হ্যাঁ স্যার ঠিক আছে। এবার এইগুলোকে একটু তোমাদের প্র্যাকটিস করতে হবে, এই চার্টগুলোকে। এই ডেটা নিয়ে নিয়ে এক একটা চার্ট অ্যাপ্লাই করে করে কোন চার্টটা কিরম ভাবে হচ্ছে, তার ডেটা মডিফিকেশন ইত্যাদি, এইগুলো তোমাদেরকে নিজেদের একটু প্র্যাকটিস করলে দেখবে জিনিসটা এখানে তোমার খুব ইজি হয়ে যাচ্ছে। এটাকে আমরা বলি হচ্ছে বেসিক চার্ট, এক্সেলের বেসিক চার্ট। এই চার্ট অ্যাডভান্স লেভেলে যখন ড্যাশবোর্ডে যাবে তখন দেখবে এই চার্টের কনসেপ্টটা ড্যাশবোর্ড ক্রিয়েশনের সময়তে আমাদের কাজে লাগছে। তাহলে চলো আজকে এই অবধি ক্লাসটা থাকুক। কালকে আবার তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। কালকে আমি ভাবছি তোমাদেরকে ডেটা ভ্যালিডেশনটা করিয়ে তারপরে একটু হায়ার ফাংশনের দিকে যাব, লজিক্যাল ফাংশন ওই দিকটাতে যাব। কালকে ওই পার্টটা তোমাদের স্টার্ট করব, একটু হায়ার ভার্সনে যাব। তাহলে আজকে যা যা ডিসকাস করা হলো সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার মোটামুটি তো। মেয়েরা সবাই বুঝেছো তো? হ্যাঁ আচ্ছা, স্যার। চলো তাহলে আজকে ক্লাসটা এই অবধি থাক। তোমাদের সাথে আবার কালকে দেখা হচ্ছে আমার। গুড নাইট এভরিবডি। গুড নাইট। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। গুড নাইট হ্যাঁ স্যার। গুড নাইট।